ওকে, কর্নার বাহিনীরা আবারও চলে আসছি। ঠিক আছে, সো দেখো যে আগের থেকে বেটার ইয়াতে, তো তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা এখন যেটা দেখবো সরাসরি পড়ায় চলে যাব। ঠিক আছে, সো এটা আগের লাইভটা কেটে দিয়ে নিউ লাইভ। সো তোমরা কি করো, একটু সবাই কাইন্ডলি এই লাইভটা আবার একটু শেয়ার করে দাও, বিকজ আগের লাইভটা আমরা কেটে দিচ্ছি যেহেতু তোমাদের ইস্যুজ হচ্ছিল, দ্যাটস ওয়াই। তো এখন আমরা যেটা পড়বো অধ্যায় 2, হ্যাঁ, উৎপাদন উপকরণ। আমরা একদম ডিরেক্ট পড়ায় চলে যাব, কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই, ডিরেক্ট অ্যাকশন। ঠিক আছে, সো তোমরা আশা করি খাওয়া দাওয়া শেষ, ব্রেক শেষ। সো একটু জয়েন করো, আর আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে ফেলো। আমি কয়েক সেকেন্ড সময় নিব, দেন সরাসরি উৎপাদন উপকরণে চলে যাব। তো উৎপাদন উপকরণ তোমরা বুঝতেই পারতেছো যে কি হবে ভাই। উৎপাদন উপকরণ জিনিসটা কি, যা আমরা উৎপাদন কাজে, হ্যাঁ, যেই সব উপকরণ বা উপাদান ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি উৎপাদন উপকরণ। তো উৎপাদন উপকরণকে আমরা আসলে 4টা ক্যাটাগরিতে ভাগ করি। ঠিক আছে, সো এই 4টা কি কি ভাইয়া? সো ভূমি, শ্রম, মূলধন এবং কি সংগঠন। ঠিক আছে, ভূমি, শ্রম, মূলধন এবং কি সংগঠন। ক্লিয়ার? ওকে, সো আই গেস সবকিছু ক্লিয়ার আছে, তাই না? সবকিছু ক্লিয়ার। ওকে, মিনি ম্যারাথন। ওকে, সো প্রথমত তোমার এই চ্যাপ্টার থেকে ক নাম্বারের কোশ্চেন আসবে যে উৎপাদন উপকরণ কি? ওকে, হ্যাঁ, সো উৎপাদন উপকরণ কি ভাই? যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী কি পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাদেরকে উৎপাদন উপকরণ বলে। এই উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ক্লিয়ার? সো এটা তোমরা জানো। সো এমসিকিউতে আসবে যে উৎপাদন উপকরণ কয়টি, বা আসতে পারে যে নিচের কোনটি উৎপাদনের উপকরণ বা উপকরণ নয়, এই টাইপের কোয়েশ্চেন। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন চলে যাবো যে ভূমি কি, যে আমাদের যে প্রধান উপকরণটা আসলে যেটা না থাকলে আর কোনো কিছুই হইতো না। সো ভূমি হচ্ছে কি মূল উপকরণ বলা যায় কাইন্ড অফ, বিকজ ভূমি কি প্রকৃতি প্রদত্ত যে উপাদান বা সম্পদগুলা যেগুলাকে আমরা কাজে লাগাই, হ্যাঁ, অন্যান্য যে উপকরণগুলো আছে ওগুলাকে কাজে লাগাইতে পারি। দ্যাট মিনস ভূমিকে ভিত্তি ধরে অন্যান্য উপকরণগুলা কাজ করে। যেমন ধরো যে সাধারণত ভূমি বলতে আমরা পৃথিবীর যে উপরিভাগ, জমি বা স্থলভাগটাকে বুঝে থাকি, কিন্তু বাস্তবতায় মানে অর্থনীতির ভাষায় ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত কি প্রাকৃতিক সকল সম্পদকে আমরা কি বলতেছি? ভূমি বলতেছি। দ্যাট মিনস তুমি এতদিন ভূমি বলতে জমি বুঝতা, বাট এখন ভূমি কি ভাই? ভূমি হচ্ছে কি তোমার সবকিছুই, স্থলভাগ, জলভাগ, প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে, পাখি থেকে শুরু করে বৃষ্টি, হ্যাঁ, উর্বরতা শক্তি, সবকিছু হচ্ছে কি আমাদের জন্য ভূমি। দ্যাট মিনস প্রকৃতি প্রদত্ত বা প্রাকৃতিক সকল সম্পদ হচ্ছে কি আমাদের জন্য ভূমি। সো মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি আমার জন্য ভূমি। ক্লিয়ার? ওকে, এবার দেখো ভূমির বৈশিষ্ট্য কি। ভূমি আসলে কি হয়? প্রকৃতির দান। আমরা ওকে কি ন্যান্সি বলতে ভাই লেট হয়ে গেছে? না, তেমন একটা লেট হয় না, আমি মাত্রই শুরু করলাম। এক্স্যাক্টলি তোমার জন্যই আসলে এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম কি। ঠিক আছে, ওকে, সো দেখো তো কি ভূমি প্রকৃতির দান, এগুলো থেকে কিন্তু খ নাম্বারের কোয়েশ্চেন আসে যে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো। তো আমরা বলতেছি কি ভূমি কি প্রকৃতি প্রদত্ত সবকিছুই ভূমি। দ্যাট মিনস কি প্রকৃতির দান তো হবেই, তাই না? যোগান সীমিত। সো এটা যেহেতু সৃষ্টিকর্তা কি করে, সৃষ্টিকর্তা বা প্রকৃতি প্রদান করে, সো এটা কি থাকে? যোগান সীমিত। দ্যাট মিনস আমার পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত যে পরিমাণ, হ্যাঁ, পৃথিবীর যে সাইজ ছিল এটা কি বাড়ছে? বাড়ে নাই। আমার যা ছিল হয়তো অবস্থার পরিবর্তন হয়, কিন্তু টোটাল পরিমাণ কখনো কি চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই বলছে কি যোগান সীমিত। বুঝতে পারছো? ভিন্নতা, এক জায়গার আবহাওয়া থেকে আরেক জায়গার আবহাওয়া ভিন্ন হয়, এক জায়গার মাটি থেকে মাটির উর্বরতা শক্তি থেকে আরেক জায়গার মাটির উর্বরতা শক্তি ভিন্ন হয়। দ্যাট মিনস ভিন্ন হয়, অস্থানান্তরযোগ্য। তুমি বাংলাদেশকে তুলে ইন্ডিয়াতে নিয়ে যেতে পারবে না। এরকম হইলে এতদিনে মোদি দাদা কিন্তু কি করতো? আমাদেরকে তুলে নিয়ে যেত। অথবা 71 সালে পাকিস্তান কি করতো? এই যে 1200 মাইল এত দূরে আইসা যুদ্ধ করতো না, টুস করে কি করতো? বাংলাদেশকে তুলে পাকিস্তানের মধ্যে নিয়ে যেত, তাই না? সো কি করা যায় না? ভূমি স্থানান্তর করা যায় না। ক্লিয়ার? ওকে, এবার আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধি। ক্রমহ্রাসমান মানে কি? ক্রমহ্রাসমান মানে কি?
গ্র্যাজুয়ালি কমতে থাকবে। হ্যাঁ, ডে বাই ডে কি কমা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধি এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট স্টেজে যাওয়ার পর তুমি একটা ভূমিতে যতই ইনভেস্ট করো তোমার কি হবে না, উৎপাদনের পরিমাণ আর বাড়বে না, কি হবে, গ্র্যাজুয়ালি কমতে থাকবে। এটাই হচ্ছে কি প্রান্তিক উপাদান বিধি। হ্যাঁ, ক্রমহ্রাসমান। ক্লিয়ার? ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে এইটা যেহেতু আমাদের নতুন লাইভ, সো তোমরা একটু কাইন্ডলি এটা তোমাদের প্রোফাইলে এটা শেয়ার করে রাখো, ঠিক আছে, বন্ধুদেরকে মেনশন করে দাও। যারা খেতে গিয়ে হয়তো লাইভটা হারিয়ে ফেলতে পারে কি, সো তারা যেন লাইভটা খুঁজে পায়, ওদেরকে একটু মেনশন করে দাও। ওকে, সো অবিনশ্বর, অবিনশ্বর কেন বলা হয়? বেসিক্যালি বলা হয় যেহেতু এটা কি সৃষ্টিকর্তা সৃষ্টি করে বা প্রকৃতি প্রদান করে, প্রকৃতির উপরে আসলে শক্তিশালী আর কেউ থাকে না, বা সৃষ্টিকর্তার থেকেও শক্তিশালী কেউ নাই। সো সৃষ্টিকর্তা যেহেতু এটা সৃষ্টি করছে, সো সৃষ্টিকর্তাই এটা ধ্বংস করতে পারবে, কেউ এটা ধ্বংস করতে পারে না। দ্যাটস ওয়াই বলতেছে কি এটা অবিনশ্বর, কিন্তু বাস্তবে অবিনশ্বর না। ভূমি কি হয়, ক্ষয় হয়। তুমি দেখবা যে খনিজ তেল তুমি ব্যবহার করতে করতে কি হবে, শেষ হবে। গ্যাস কি হবে, এই যে খনিজ গ্যাস যেটা, এটা কি হবে, ব্যবহার করতে করতে একটা সময় শেষ হবে। বুঝতে পারছো? সো দ্যাটস ওয়াই এটা নিয়ে আসে কিন্তু যে ভূমিকে অবিনশ্বর কেন বলা হয়, আসলে ভূমি কি অবিনশ্বর কিনা। হ্যাঁ, সো বলবা যে ভূমি বলা হয়ে থাকে যেহেতু এটা সৃষ্টিকর্তা প্রদত্ত বা প্রকৃতির দান। হ্যাঁ, সো এটা অন্য কেউ ক্ষমতা রাখে না ধ্বংস করার। সো সাধারণত কি একমাত্র সৃষ্টিকর্তাই পারে এটা ধ্বংস করতে, কিন্তু বাস্তবিক অর্থে ভূমিকে ব্যবহার করতে করতে এর উপকারিতা বা কার্যকারিতা কি হয়, হ্রাস পায়। সো বলা যায় যে কি ভূমি অবিনশ্বর বলা হয়ে থাকলেও বাস্তবে ভিন্নতা রয়েছে। মানে তুমি কোনোটাই ডিরেক্ট হ্যাঁ কোনোটাই না এভাবে বলবা না, তুমি জাস্ট একটু ব্যাখ্যা করে বুঝাইবা যে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে না। বুঝতে পারছো? এটা বুঝাবা। যোগান দাম নেই, কেন যোগান দাম নেই? এই যে ভূমির যে বৈশিষ্ট্য প্রত্যেকটা দিয়ে কি তোমার খ নাম্বার কোশ্চেন আসতে পারে, মানে অনুধাবনমূলক। বুঝতে পারছো? সো তুমি যেটা করবা ভাই, কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে কি এটা একটু ডিটেলসটা বুঝবা। সো যোগান দাম নাই, কেন নাই? যেহেতু আমরা বলি কি ভূমি হচ্ছে প্রকৃতির দান, সৃষ্টিকর্তা প্রদান করে, সৃষ্টিকর্তা মহান, এটার জন্য কি সৃষ্টিকর্তাকে আমাদের ট্যাক্স পে করা লাগে না, টাকা দিতে হয় না। দ্যাটস ওয়াই এটা কি যোগান দাম নেই। ক্লিয়ার? ইসলামের ইতিহাসের ক্লাস কি নেবেন? এটা আমি ঠিক বলতে পারতেছি না, এটা তুমি হচ্ছে যে আর্টসের যে রুটিনটা এটা একটু দেখো, সম্ভবত নেওয়ার কথা, অথবা পেজে তুমি নক দিয়ে রাখতে পারো। ভাইয়া ওনারা ডিটেলস বলতে পারবে, আমি বলতে পারতেছি না। ওকে, এবার আসো শ্রম। তাহলে ভূমি গেল, এবার আসো শ্রম। তো শ্রম কি ভাই? শ্রম হচ্ছে কি, শ্রমকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। এটা হচ্ছে কি আমাদের মানসিক শ্রম, একটা হচ্ছে শারীরিক শ্রম। সো মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যদি অর্থ উপার্জনের কাজে ব্যয় হয় তাহলে তাকে আমরা শ্রম বলে থাকি। ধরো তুমি হেঁটে হেঁটে স্কুলে গেছো, কলেজে গেছো, এটা তো কিন্তু শ্রম হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা কি অর্থনীতির ভাষায় বা মার্কেটিং এর ভাষায় শ্রম বলবো না, কারণ এখান থেকে কি হয় না, অর্থ উপার্জন হয় নাই। হ্যাঁ, এই যে দেখো আমাদের মারা স্পেশালি এই যে একটা বাচ্চাকে যে ছোট থেকে বড় করে তোলে, সো এটাতে কি হয়, তাদের কিন্তু অনেক শারীরিক এবং মানসিক পরিশ্রম যায়, কিন্তু এটাকে আমরা শ্রম হিসেবে স্বীকৃতি দেই না, কারণ কি এটা থেকে আমার কি অর্থ উপার্জন হয় না, টাকা জেনারেট হয় না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে সাধারণত শ্রমের স্বীকৃতি দিয়ে থাকি না। বুঝতে পারছো? তো শ্রমকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। তোমার এমসিকিউতে আসবে যে শ্রম কয় প্রকার, কায়িক শ্রম কি মানসিক শ্রম। ঠিক আছে? সো এভাবে তুমি আনসার করবা। সো কায়িক শ্রম কি? কায়িক শ্রমকে আমরা আরেকটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে কি কায়িক শ্রম হচ্ছে শারীরিক শ্রম। ক্লিয়ার? শারীরিক। ওকে, ওকে, সো এখানে শ্রম এই যে উৎপাদনের একটি জীবন্ত উপাদান হচ্ছে কি শ্রম, এটা দিয়ে তোমার অনুধাবনমূলক বা খ নাম্বারের কোশ্চেন আসবে। সো উৎপাদনের জীবন্ত উপাদান কাকে বলে বা উৎপাদনের জীবন্ত উপাদান কোনটি, এমসিকিউ এবং অনুধাবনমূলক কোশ্চেন দুইটাই আসবে। সো এই ক্ষেত্রে তুমি কিভাবে আনসার করবা ভাইয়া? সো দেখো, বলবা যে শ্রম কারা দিয়ে থাকে, শ্রম দিয়ে থাকে কি শ্রমিক। শ্রমিক একজন কি কি জীবন্ত মানুষ, হ্যাঁ, বা মানব যার কি জীবন আছে, যে জীবন্ত। সো যেহেতু কি শ্রমিক ছাড়া শ্রম হয় না, দ্যাটস ওয়াই শ্রমকে কি জীবন্ত উপাদান বলা হয়ে থাকে। যদি শ্রমিক যদি মারা যায় তাহলে কি শ্রম দিতে পারে না। সো কি এই জন্য কি
শ্রম হচ্ছে কি একটি জীবন্ত উপাদান, এবং শ্রম আর শ্রমিককে কি করা যায় না, আলাদা করা যায় না। ধরো আমি আজকে ক্লাসে আসলাম না, অফিসে আসলাম না, তাহলে কি আমি তোমার ক্লাস নিতে পারতাম? পারতাম না। তাহলে কি তুমি কিন্তু এই ক্লাসটা করতে পারতাম না। বা তুমি যদি সেলুনে যাও, যদি যে নাপিত সে যদি না থাকে, চুল কাটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে না, তাই না? তুমি যদি ডাক্তারের কাছে না যাও বা ডাক্তার যদি উপস্থিত না থাকে, তাহলে কি হবে না, সে কিন্তু তোমাকে এই সেবাটা দিতে পারবে না। সো শ্রম আর সেবার বৈশিষ্ট্যটা এই জায়গায় এক। সেবা এবং সেবা দাতাকে কি করা যায় না, আলাদা করা যায় না। শ্রম আর শ্রমিককেও আলাদা করা যায় না। এই জন্য বলা হয় কি, শ্রম আর শ্রমিক কি অবিভাজ্য বা অবিচ্ছেদ্য। কি করা যায় না, ওদের মধ্যে বিচ্ছেদ করানো যায় না। ক্লিয়ার? কঠিন প্রেম। ওকে, তো শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে কি বলে? শ্রমের দক্ষতা। ক নাম্বারের কোশ্চেন আসতে পারে, কি আসতে পারে? ক নাম্বারের কোশ্চেন, যে শ্রমের দক্ষতা কাকে বলে? শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে আমরা কি বলে থাকি ভাইয়া? দক্ষতা বলে থাকি। জনসমষ্টির যে অংশ কর্মক্ষম বা কাজ করতে ইচ্ছুক তাকে বলে কি? শ্রমের যোগান। এটা ক নাম্বারের ক্ষেত্রে আসতে পারে। ক্লিয়ার? সো শ্রম বুঝছো কিনা? তোমাদের শ্রম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে করতে পারো। আই গেস তোমাদের কোনো কোয়েশ্চেন নাই। এই টপিকটা তুলনামূলক একটু ইজি ছিল, এই পার্টটা। হ্যাঁ, ওকে, এবার আসো যে শ্রম যে আমরা বললাম কায়িক শ্রম এবং কি মানসিক শ্রম। সো মানসিক শ্রম কারা দিয়ে থাকে? প্রধানত যারা হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের আপার লেভেলের বা প্রশাসনিক লেভেলের কর্মকর্তা থাকে, তারাই হচ্ছে কি মানসিক শ্রম দিয়ে থাকে। কেন? তাদের হচ্ছে কি প্ল্যান করতে হয় কিভাবে প্রতিষ্ঠান রান করবে, কম্পিটিটরদের সাথে সে কিভাবে ফাইট দিবে। সো অন্যান্য এই যে ডিসিশন নেওয়ার যেই মানে ব্যাপারটা, এটা তারা নিয়ে থাকে। প্ল্যানিং এর যে ব্যাপারটা তারা করে থাকে। সো তুলনামূলকভাবে তাদের চিন্তার কাজ বা বুদ্ধিবৃত্তিক কাজটা তাদের বেশি করতে হয়। তাহলে দেখো, প্রতিষ্ঠানের উচ্চ স্তরের কর্মকর্তাগণ বেশি পরিমাণে কি দিয়ে থাকে? মানসিক শ্রম। তো এখানে তোমার এমসিকিউতে আসতে পারে যে উচ্চ স্তরের কর্মকর্তারা কি দেয়? হ্যাঁ, মানসিক শ্রম। অথবা মানসিক শ্রম কারা বেশি দিয়ে থাকে? উচ্চ স্তরের কর্মকর্তারা। নিম্ন স্তরের কর্মকর্তারা কি করে? বেশি পরিমাণে শারীরিক শ্রম দিয়ে থাকে। প্রতিষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ শ্রম হলো মানসিক শ্রম। সব, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে একটা প্রতিষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ শ্রম কোনটা? কোনটা ভাইয়া? মানসিক শ্রম। কারণ কি, তোমার প্রতিষ্ঠান চলেই হচ্ছে কি বসদের প্ল্যানিং এর উপরে। সো ওই প্ল্যানিং যদি খারাপ হয়, বাজে হয়, ডিসিশন যদি ভুল হয়, তাহলে ওই ক্ষেত্রে যেটা হবে, প্রতিষ্ঠানের ব্যাপক লস। এবার দেখো শ্রমের গতিশীলতা। সো গতিশীলতা বলতে কি, এই যে আমাদের কি হয় যে দেখবা এক জায়গা থেকে কি শ্রমিকের স্থান পরিবর্তন হয়। ধরো আজকে আমি আইএক্সিকিউশনে আছি, হয়তো কাল আমি নাও থাকতে পারি, আমি হয়তো অন্য আরেকটা প্রতিষ্ঠানে চলে যেতে পারি। ধরো আমি 10 এমএস চলে গেলাম, বা আমি এখানে চলে গেলাম, ওখানে চলে গেলাম, বা আমি চাকরিতে জয়েন করলাম। ঠিক আছে? সো তখন কি হবে ভাইয়া? এটাকেই বলে কি শ্রমের গতিশীলতা। দ্যাট মিনস শ্রমিক যে তার কর্মস্থল পরিবর্তন করে, সেটাকে বলে কি শ্রমের গতিশীলতা। সো দেখো, শ্রমের স্থান পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। সো শ্রমের গতিশীলতা 4 প্রকার হইতে পারে। একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, একটা পেশাগত, একটা শিল্পগত, একটা স্তরগত। সো দেখো যে ভৌগোলিক গতিশীলতা কি ভাই? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতা কি? তুমি যদি ধরো যে দেশের মধ্যে, ধরো আমি কি আছি আজকে আইএক্সিকিউশনে আছি, সো আমি আইএক্সিকিউশন থেকে ছেড়ে ধরো অন্য একটা আমাদের দেশের মধ্যে অন্য আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করলাম। আবার এরকম হইতে পারে যে আমি আইএক্সিকিউশনে আছি, আমি বাংলাদেশে আছি, আমি ধরো যে বাইরের দেশে চলে গেলাম, অন্য আরেকটা প্রতিষ্ঠানে আমি জয়েন করলাম। দ্যাট মিনস কি, আমি যখন এক দেশ থেকে অন্য দেশের ব্যাপার চলে আসবে, আন্তর্জাতিক গতিশীলতা হয়ে যাবে। আর দেশের মধ্যে যদি তোমার প্রতিষ্ঠান বা কর্মস্থল চেঞ্জ হয়, সেটাকে বলবে কি? সেটাকে বলবে হচ্ছে কি অভ্যন্তরীণ গতিশীলতা। সো এগুলো একটু ডিটেইলসটা জানবা। পেশাগত গতিশীলতা, আনুভূমিক এবং উলম্ব গতিশীলতা। আনুভূমিক মানে কি? সমান্তরাল। দ্যাট মিনস তুমি কি একই পেশার, হ্যাঁ, ধরো যে সমপর্যায়ের, ধরো আমি ধরো এখানে ধরো সাপোজ সিনিয়র টিচার, হ্যাঁ, ধরো সিনিয়র টিচার, হ্যাঁ, সিনিয়র টিচার এডুকেশনে। সো আমি এখান থেকে একদম সম প্রতিষ্ঠানে, সম কাজের অন্য আরেকটা প্রতিষ্ঠানে আমি সিনিয়র টিচার হিসেবে জয়েন করলাম। তাহলে এটা হবে কি? এটা হচ্ছে কি আনুভূমিক। আর উলম্ব গতিশীলতা কি? তুলনামূলক উচ্চ স্তরে। ধরো আমি এখানে একটা স্কুলে সিনিয়র টিচার আছি বা কলেজে সিনিয়র টিচার আছি, আমি এখন অন্য আরেকটা স্কুল বা কলেজে কি হইলাম, আমি যদি হেড টিচার হয়ে যাই, মানে প্রধান শিক্ষক হয়ে যায়। সো কি হয়, তুলনামূলক উচ্চ স্তরে যখন তুমি শিফট করবা, সেটাকে বলে কি উলম্ব গতিশীলতা। ঠিক আছে? এবার হয় শিল্পগত।
তোমার শিল্পই চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো তোমার কি হইলো, তুমি গার্মেন্টস শিল্প আছে, তুমি চিনি শিল্পতে চলে গেলা। তুমি কি শিক্ষক পেশায় আছো, তুমি এখন ধরো যে কি অভিনয় পেশায় চলে গেলা, মানে একদম শিল্পটাই আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আসো স্তরগত গতিশীলতা, মানে স্তরের পরিবর্তন হবে। হ্যাঁ, তো এখানে যেটা হয়, তুমি কি করবা, এই ধরো তোমার পেশা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তুমি ধরো যে কি করতা, এই কি বলে এটাকে, ধরো তুমি সাপোজ কি করতা, ধরো পেশাগত চেঞ্জ হবে, পেশা, ধরো তুমি রিক্সা, কি বলে এটাকে, মানে টার্মটা মনে পড়তেছে না। এখানে তোমার কি হবে, স্তরের চেঞ্জ হবে। স্তর মানে তো বুঝতেছো যে স্টেজ, ধরো তুমি এখানে লোয়ার লেভেল, ওখানে আপার লেভেল হবা। এখানে হবে কি, মানে সমপেশার মধ্যে হইতে পারে, আর এখানে পেশাটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? ধরো তুমি রিক্সা চালক ছিলা, এখন তুমি অটো চালক অর সামথিং এলস, অন্য কিছু, মানে পেশা চেঞ্জ হইলো, তোমার স্তরও চেঞ্জ হইলো। ক্লিয়ার? ওকে। এবার আসো, বাংলাদেশি শ্রমিকরা কেন কম দক্ষ হয়? সো এটা ভাই বুঝার কিছু নাই। এখানে তুমি জাস্ট এগুলো একটু লিখে দিবা যে জলবায়ু, শিক্ষার অভাব, শারীরিক দুর্বলতা, প্রশিক্ষণের অভাব, মূলধনের অভাব থাকে, হ্যাঁ, প্রযুক্তির অভাব থাকে, দলীয় রাজনীতি থাকে, এই সিম্পল জিনিসগুলো, মানে এগুলো সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, কেন শ্রমিকরা কম দক্ষ হয়, আমরা কেন ভূমিকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, বাংলাদেশিরা কেন পারে না, ঠিক আছে, এরপর মূলধনের কেন সঠিক ব্যবহার করতে পারতেছি না, সংগঠনের কেন সঠিক ব্যবহার করতে পারতেছি না, এগুলা ঘুরে ফিরে এগুলা প্রায় একই রকম। ঠিক আছে, তো এটা তুমি একটু দেখবা। এবার আসো মূলধন। ওকে, এবার আসো ভাই মূলধন। ক্লিয়ার? ওকে। সো যে সকল দ্রব্য সামগ্রীকে মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, ভূমি ও শ্রম ছাড়া ব্যবসায় নিয়োজিত সবকিছু কি মূলধন। তাহলে এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভূমি ও শ্রম ছাড়া আমাদের জন্য, ওকে, ভূমি ও শ্রম ছাড়া কি হবে আমাদের জন্য, এটা কি সবগুলাই মূলধন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এবার দেখো এখানে তোমার জন্য আরেকটা জিনিস ব্যবহৃত হইতে পারে, যে তোমাকে বলতে পারে যে উৎপাদনের কি উৎপাদিত উপাদান। ঠিক আছে, উৎপাদনের উৎপাদিত উপাদান। সো এইটা কোনটাকে বলা হয়ে থাকে? সো মূলধন যেটা, এটা হচ্ছে কি আমাদের উৎপাদিত উপাদান। এটা কেন বলা হয়ে থাকে? এটা তোমার অনুধাবনমূলক কোশ্চেনে আসে। ঠিক আছে, অনুধাবনমূলক কোশ্চেনে। সো এখানে তোমার কি আসবে, ধরো বলবে মূলধনকে কেন উৎপাদিত উপাদান বলা হয়ে থাকে? বিকজ বলা হয়ে থাকে কারণ আমরা কি করি, ধরো পূর্বের উৎপাদন কার্য থেকে যে লাভটা পায় বা যে অর্থটা আসে, এটা পুরোটা নিজেরা কনজিউম না করে, নিজেরা ব্যয় না করে, আমরা যখন কি করি, কিছু অংশ সংরক্ষণ করি এবং ওইটা পুনরায় আমি কি করি, বিনিয়োগ করি, ব্যবসায়ের কাজে কি করি, লাগাই, তখন এটাকে আমরা কি বলে থাকি, এই যে তোমার পূর্বের উৎপাদনের তুমি টাকাটা কি করতেছে, আবার পুনরায় উৎপাদনের কাজে লাগাচ্ছ, দ্যাটস ওয়াই এটাকে বলতেছে কি উৎপাদনের উৎপাদিত উপাদান। ক্লিয়ার? ওকে। সো এই লাইনটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে বলতে পারে যে কি, তাহলে দেখো ভূমি এবং শ্রম ছাড়া বাকি সবকিছুই কি আমার জন্য মূলধন। এই লাইনটা দিয়ে তোমার হয়তো এমসিকিউ আসতে পারে। ক্লিয়ার? ওকে। ওকে, দেখো উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদনে সাহায্য করে এরূপ মানব সৃষ্ট সকল উপাদানকে কি বলা হয়? মূলধন বলা হয়ে থাকে। তাহলে কি একটা জিনিস চিন্তা করো, প্রকৃতি প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত সবকিছুকে আমরা কি বলি? ভূমি বলি। আর মানুষ সৃষ্ট, দেখো মানুষ সৃষ্ট সকল উপাদানকে মূলধন বলি। কি বলি? মানুষ সৃষ্ট সকল উপাদানকে আমরা মূলধন বলি। তাহলে দেখো প্রকৃতি বা সৃষ্টিকর্তা, দেখো প্রকৃতি বা সৃষ্টিকর্তা, সো প্রকৃতি বা সৃষ্টিকর্তা থাকলে এটা কি হবে? ভূমি। আর যদি মানুষ সৃষ্ট থাকে তাহলে কি হবে? মূলধন। তাহলে তোমাকে যদি বলে যে উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষ সৃষ্ট সকল উপাদানকে কি বলে? ওকে, এটা বলো, এটা পারবা কিনা যে মানব সৃষ্ট বা মানুষ সৃষ্ট সকল উপাদানকে কি বলে? এটা কি পারবা? এটা আনসার করো।
ওমা আরেকজন 8 ঘ আনসার করতেছে, মানে বুঝলাম না 8 ঘ থেকে দেখলা। ওকে, এটা আনসার করো তো। তাহলে মানব সৃষ্ট সকল উপাদানকে কি বলে ভাইয়া? মূলধন বলে। ক্লিয়ার? ওকে, সো এখানে দেখো যে মূলধন গঠনের স্তর বা পর্যায়। সো প্রথমে আমাদের কি করতে হয়? আয়, ইনকাম করতে হয়। আমরা বলছি কি এই আমার মূলধনটা কোত্থেকে আসে? আমরা এই যে পূর্বে যে আমরা কি করলাম, উৎপাদন করলাম, সেখান থেকে আমার যে ব্যবসা বা উৎপাদন যাই বলি, ওখান থেকে আমার যে ইনকামটা আসলো, সেই ইনকামের পুরোটা আমি খরচ না করে যদি কি করি, সংরক্ষণ করি একটা নির্দিষ্ট অংশ, সেটা কি হয়? সঞ্চয়। কারণ এই সঞ্চয় দেখো তোমার কাছে থাকে, এই সঞ্চয় তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই সবার এই সঞ্চয়টাকে একত্রিত করা লাগে, সেটাকে বলতেছে কি? সঞ্চয় সংগ্রহ। এরপর বিনিয়োগ করা হয়। ঠিক আছে? তাহলে এই 4টা স্টেজ কি করবা? মনে রাখবা। ওকে, তাহলে দেখো তোমার যদি ধরো মূলধন কাকে বলে কোনো কিছু মনে নাই, হ্যাঁ, এক লাইনে ধরো ক নাম্বারের উত্তর তুমি কিভাবে দিবা? যে সম্পদ অতিরিক্ত আয় অর্জনে ব্যবহৃত হয় তাকেই বলে মূলধন। বুঝছো? তাহলে কি তাকেই মূলধন বলে? তাহলে কি যে সম্পদ অতিরিক্ত আয় অর্জনে ব্যবহৃত হয়, অথবা যে সম্পদ বা যে অর্থ কি পুরোটা বিনিয়োগ না করে, হ্যাঁ, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, তাকে মূলধন বলে। সিম্পলি হিসাব। ক্লিয়ার? ওকে, এবার আসো মূলধনের বৈশিষ্ট্য। সো মূলধনের কি কি বৈশিষ্ট্য? সো যেটা বলি যে প্রত্যেকটার বৈশিষ্ট্য থেকে কিন্তু খ নাম্বারের বা অনুধাবনমূলক কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি। যেমন ধরো মূলধন হচ্ছে কি উৎপাদনের উৎপাদিত উপাদান। সো এটা আমি অলরেডি ব্যাখ্যা করছি। মানে কি মূলধনকে উৎপাদিত উপাদান বলা হয় বিকজ আমরা পূর্বের উৎপাদন থেকে যে আউটপুট রেজাল্ট পাই, সেটাকে আমরা কি করি? পুরোটা ইনভেস্ট না করে আমরা কি করি? এটাকে আমরা কি করি? আবার পুনরায় বিনিয়োগ করি বা পুনরায় ব্যবসায় কাজে লাগাই। এটাই হচ্ছে, এই জন্য এটাকে বলে উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন অতীত শ্রমের ফসল। ওই যে অতীতের বিজনেস থেকে আমার পুরো অংশটা আমি খরচ না করে সংরক্ষণ করে আবার কি করলাম? ইনভেস্ট করলাম। এই জন্য বলে অতীত শ্রমের ফসল। মূলধন সঞ্চয়ের ফল। সো এই দুইটা দিয়ে খ নাম্বার কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি। ক্লিয়ার? ওকে, মূলধনের উৎপাদন ব্যয় কি বিবেচনাযোগ্য, এটা অস্থায়ী ভবিষ্যৎ আয়ের উৎস। এটাকে আমি কি করি? আবার কি করি? আমার এই যে আজকে ইনভেস্ট করলে এটা থেকে আমার কি হবে? নেক্সট বা ইন ফিউচার, নিয়ার ফিউচার আমার কি আসবে? ইনকাম জেনারেট হবে। ঠিক আছে? গতিশীল হবে। ওকে ওকে, মূলধন গঠনের কি কি সমস্যা? সো আমরা ধরো তুমি একটা বিজনেস করতে চাও, তুমি তোমার বন্ধুর কাছে যাবা বা তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাবা, গিয়ে দেখবা যে কি সবাই গরিব, মানে কেউ টাকা দিতে পারতেছে না। আরে দোস্ত টাকা নাই, মানে সবাই আমার মতো আর কি, বুঝছো? যার কাছে টাকা টুকা থাকে না। সো এখন দেখবা, হ্যাঁ, সো এখন দেখো মাথা পিছু আয়ের স্বল্পতা, সবারই ইনকাম কম ভাই। আসলে এটা বাস্তবতা যে কি টাকা বাংলাদেশিদের কাছে কমই থাকে। কারণ কি? ইনকাম কম, যা খরচ মানে মানুষজনের যেই লেভেলের খরচ, ওই লেভেলে তো ইনকাম হয় না। সো তোমার তো এক্সট্রা মানি কেউ দিতে পারবে না। তুমি যে ব্যবসা বিনিয়োগ করবা, কারো থেকে টাকা ধার নিতে পারবে না। কি মাথা পিছু আয়ের স্বল্পতা, দূরদৃষ্টিতার অভাব। ধর তোমাকে টাকা দিল, নিজের কষ্টের, এত কষ্টের জমানো টাকা, কিন্তু তুমি কি ভবিষ্যৎ ইন ফিউচার কি হবে তুমি এটা বুঝতে পারো না। তোমার যদি দূরদর্শিতা না থাকে, দূরদৃষ্টি না থাকে, হ্যাঁ, মানে ফিউচার রিড করতে পারার বিষয় যেটা, এটা যদি না থাকে তাহলে কিন্তু কি হবে না। শিক্ষার অভাব, মানে ইলিটারেট পিপল ভালোভাবে কোনো কাজ করতে পারে না সাধারণত। কিছু আছে হয়তো, মানে এক্সেপশন ইজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে? এরপরে কি সামাজিক ও ধর্মীয় রীতিনীতি, মানে অনেক বাধা ধরা থাকে। যেমন কি ব্যাংকিং সিস্টেম, আমরা যে ধর্মীয় দিক থেকে হিসাব করি, আমাদের ব্যাংকিং সিস্টেম কিন্তু কি হারাম। হ্যাঁ, ওই যে ধরো সুদের যে হিসাবটা, ব্যাংক কি আমাদেরকে সরাসরি সুদ দেয়, ইন্টারেস্ট দেয়, কিন্তু এটাতে আমাদের ধর্মীয় অনেক বাধা আছে। বা তুমি কারো থেকে টাকা নিবা, সে তোমার কাছে টাকা এক্সট্রা টাকা চাইবে, যেটা সুদ হিসাবে গণ্য হবে। সো ধর্মীয় বাধা থাকে, সামাজিক বাধা থাকে, হ্যাঁ, নিরাপত্তার অভাব থাকে। তোমার টাকা দিবে, তুমি ধরো যে বাটপারি করে বসলা, তখন তুমি যদি টাকা না দাও, ওকে। সঞ্চয় সংগ্রহের অসুবিধা, তুমি ব্যাংকে গেলে তারাও টাকা দিবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না, বা তোমাকে দিলে যে তুমি আদৌ টাকাটা ব্যাক দিবা ওই রকম কোনো গ্যারান্টি নাই। তুমি আসলে ইনকাম করতে পারবা কি পারবা না এটারও কোনো গ্যারান্টি নাই। এর জন্য কি টাকা দিতে চায় না, কেউই ধার দিতে চায় না, ব্যাংক থেকে শুরু করে আত্মীয় স্বজন কেউই দিতে চায় না।
হ্যাঁ, দক্ষ উদ্যোক্তার অভাব, দক্ষ মানুষজন কম। কারণ তুমি দক্ষ কখন হবা, তোমার বুদ্ধি বিদ্যা তখন বাড়বে যখন তুমি রিল্যাক্সে থাকবা, চিন্তা ভাবনা করতে পারবা। আমার তো ভাই আমাদের দেশে কি হয় যে 3 বেলা খাবার জুটাইতেই তো মানে অবস্থা খারাপ হয়ে যায়, বিনিয়োগ সুযোগের অভাব, এই আর কি সবকিছু মিলাই এগুলো হচ্ছে কি আমাদের সমস্যা। সো তো এগুলো আসলে তুমি নর্মালি আনসার করবে আর কি, বুঝছো? ওকে, এবার আসো লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হচ্ছে কি সংগঠন। সংগঠন কি? এই যে আমরা পড়লাম যে ভূমি, হ্যাঁ, এরপরে কি বললাম, শ্রম পড়লাম, মূলধন পড়লাম। তো সংগঠনের কাজ হচ্ছে যে এই যে উপাদানগুলা, বাকি যে 3টা উপাদান, এই উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বা মুনাফা অর্জনের জন্য এগুলাকে সুন্দরভাবে ইউজ করতে পারা, ঠিক আছে? সো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোন প্রতিষ্ঠান গঠন পরিচালনা করা নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। তো সংগঠনের কাজ, মূল কাজ কি ভাই? ওই বাকি যে 3টা উপাদান এগুলোকে একত্রিত করা, সমন্বিত করা, এগুলো এটার জন্য কি প্ল্যান রেডি করা, ওই অনুযায়ী বাস্তবায়ন করা, নিয়ন্ত্রণ করা, সামগ্রিক কাজই হচ্ছে কি সংগঠনের কাজ। ক্লিয়ার? সংগঠনের বৈশিষ্ট্য কি? সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। ওকে, এটা দিয়ে কিন্তু তোমার বোর্ড কোশ্চেন আসছে 23 সালে, বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন আসছে। তো বলছে যে সংগঠন সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে, ব্যাখ্যা করো। সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে কেন? দেখো, আমার একটা প্রাতিষ্ঠানিক কি থাকে, লক্ষ্য থাকে যে মুনাফা অর্জন করা, হ্যাঁ, পণ্যের মান ঠিক রাখা, এই সবগুলা। সো সংগঠনের উদ্দেশ্য কি? আমার যে উৎপাদনের যে উপকরণগুলো আছে এগুলাকে কি করা, সমন্বয় সাধন করা, হ্যাঁ, পরিকল্পনা করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? ওকে, তাহলে কি সংগঠন অবশ্যই কি করে, তার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে, উপাদানগুলো সমন্বয় করে, ওই যে বাকি যে উপাদানগুলা এগুলার কি করে, সমন্বয় করে। এরপরে দেখো এটাও আসে খ নাম্বারে, যে সংগঠন শ্রম বিভাজন করে বা শ্রম বিভাজনের গুরুত্বটা বলো। শ্রম বিভাজন জিনিস কি? শ্রম বিভাজন হচ্ছে যে শ্রমকে কি, সমজাতীয় শ্রমগুলোকে কি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, আলাদা আলাদা ভাগ করা। এরপর কি করা, যে যেই কাজে দক্ষ তাকে ওই কাজে নিযুক্ত করা, ঠিক আছে? বিশেষায়ন বুঝো না? বিশেষায়ন মানে যে যেই কাজে দক্ষ, বিশেষজ্ঞ, তাকে ওই কাজে নিযুক্ত করা। তো শ্রম বিভাজনের কাজ হচ্ছে শ্রমকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, এরপর হচ্ছে কি যে যেই কাজে এক্সপার্ট তাকে ওই কাজে নিযুক্ত করা। সো এটা তোমার কিন্তু খ নাম্বারে আসবে অনুধাবনমূলক, যে শ্রম বিভাজনের গুরুত্ব কি, বা সংগঠন শ্রম বিভাজন কেন করে, বা সংগঠন শ্রম বিভাজন করে কেন, বা এটা কি, শ্রম বিভাজন কি, ব্যাখ্যা করো। এই টাইপের কোয়েশ্চেন আসে। আমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই আসছি, বুঝছো? এই জন্য বারবার বলতেছি, আমি যা বলতেছি ভাই তাই। তোমার হয়তো তুমিও ভাই টেস্ট পেপার পড়তে পারতা, কিন্তু তুমি ওইটা ধরো যে 2 ঘন্টা 3 ঘন্টা লাগাই কি করতা, হয়তো পড়তা যে কোথায় কোন কোয়েশ্চেন আসছে। আমি এটা তোমাকে 1 মিনিটে 2 মিনিটে বলে দিতেছি, তোমার জন্য কি হচ্ছে, ব্যাপারটা সহজ হচ্ছে, তাই না? পড়তে তো তুমিও পারতা, তাই না? বাট আমি তোমাকে পুরো ওভারঅল সাম আপ করে দিতেছি যেন তোমার টাইমটা সেভ হয়। ক্লিয়ার? ওকে, দায় দায়িত্ব বন্টন। সো এই যে তুমি যে শ্রম বিভাজন করলা, এটা কি করতে হবে, দায় দায়িত্ব তো বন্টন করে দিতে হবে। কে কার অধস্তন, কে কার ঊর্ধ্বতন, এই সব কিছু কি করবে, মানে ভাগ করে দিবে আর কি, বুঝতে পারছো? মানে ডিসাইড করে দিবে যেন কি হয়, জবাবদিহিতা করা যায়। দায় দায়িত্ব, জবাবদিহিতা, কর্তৃত্ব সবকিছুই যেন ইজিলি মেনটেন করা যায়। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, ওই যে কে কার অধস্তন, কে কার ঊর্ধ্বতন। এরপরে সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করা। ওই যে আমরা ম্যানেজমেন্টে পড়ছিলাম না, যে কি এই কি বলে, সকল কি একই উদ্দেশ্যে পরিচালিত হওয়া, বুঝছো? এরপরে কি একতায় বল নীতি, এরপরে কি প্রাতিষ্ঠানিক স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। সো এটাই হচ্ছে কি সমন্বিত প্রচেষ্টা। সবাই কি করবা, যে একসাথে চলবো, একই উদ্দেশ্যে চলবো, হ্যাঁ, সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করব। সংগঠনের গুরুত্ব কি ভাই? ওই যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, এরপরে জনশক্তি যথাযথ ব্যবহার, বিশেষীকরণ, সহজ সমন্বয়, সহজ নিয়ন্ত্রণ, সৃজনশীলতার বিকাশ, ব্যবসায়ের উন্নয়ন, এই আর কি। ক্লিয়ার? ওকে, এবার আসো সংগঠন। এখান থেকে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার কোশ্চেন আসে, ঠিক আছে? এখান থেকে কি আসে, কোশ্চেন আসে, বিশেষ করে অংশীদারি সংগঠন, কোম্পানি সংগঠন, এই দুটাতে কোশ্চেন আসে। সো আমরা এক মালিকানারটা একটু বলি। এক মালিকানা সংগঠন কোনটা ভাই? যেটা মালিক থাকবে কয়জন? একজন। মালিক কয়জন? একজন।
মালিক একজন, দায় দায়িত্ব আয় ঝুঁকি সবকিছু কি একজনই বহন করবে। ঠিক আছে, এই দায় কেমন? অসীম দায়। দায় কেমন? অসীম দায়। তাহলে যদি তোমাকে বলে যে এক মালিকানা প্রতিষ্ঠানে, হ্যাঁ ধরো এরকম বলতে পারে, ওকে, তো ধরো তোমাকে বললো যে জনাব করিম, হ্যাঁ, একটা ব্যবসা পরিচালনা করছে যেটার আয় ব্যয় ঝুঁকি সবকিছু সে একাই বহন করে, তার কি তার অসীম দায় বহন করতে হয়। তাহলে জনাব করিমের ব্যবসাটি কি ধরনের ব্যবসায়? তাহলে কি হবে? সে যেহেতু একাই সবকিছু করতেছে, সে একাই দায়, একাই আয়, একাই ঝুঁকি সবকিছু নিচ্ছে, তাহলে এটা কি অবশ্যই এক মালিকানা। এরপরে ধরো উদ্দীপকে বলবে, হ্যাঁ ধরো যে জনাব, হ্যাঁ রহিম, করিম ও জব্বার, রহিম করিম ও জব্বার তিন বন্ধু মিলে কি চুক্তির ভিত্তিতে একটা ব্যবসা শুরু করছে, চুক্তির ভিত্তিতে ব্যবসায় শুরু করলো। ঠিক আছে, শুরু করলো। তাহলে ধরো জনাব করিমদের ব্যবসাটা কি ধরনের ব্যবসায়? তাহলে এখানে যেহেতু কি করছে ভাই, তিনজন বন্ধু একসাথে করে কি কিসের ভিত্তিতে? চুক্তির ভিত্তিতে। আমরা জানি কি অংশীদারি ব্যবসায় কি হয়, অংশীদারি সংগঠনে আমার সদস্যের সংখ্যা কতজন? সদস্য হচ্ছে 2 থেকে 20 জন। যদি ওইটা ব্যাংকিং প্রতিষ্ঠান হয় তাহলে সর্বোচ্চ হচ্ছে 10 জন, তাই না? 10 জন সর্বোচ্চ। ক্লিয়ার? ওকে, তো আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয় চুক্তির মাধ্যমে। এই চুক্তি হইতে পারে আমার ভাই কি হইতে পারে? মৌখিক হইতে পারে, চুক্তি হইতে পারে আমার লিখিত হইতে পারে, এই চুক্তি হইতে পারে লিখিত ও নিবন্ধিত, 3 প্রকার হইতে পারে, তাই না? সো চুক্তির ভিত্তিতে তারা ব্যবসা শুরু করছে। আমরা জানি যে কি অংশীদারি ব্যবসা হইতে হইলে মিনিমাম 2 জন থাকতে হয়, এখানে 3 জন আছে, দ্যাট মিনস এটা অংশীদারি ব্যবসায়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো যে কি ধর এখানে আরো একটা লাইন অ্যাড করেছে যে কি তারা অসীম দায় বহন করে, অসীম দায়। তাহলে আমরা জানি কি যে অংশীদারি ব্যবসায়ের দায় কেমন? এক মালিকানার মতো অসীম। ক্লিয়ার? এক মালিকানার মতো অসীম দায়। ওকে, এবার আসো কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠন কি হবে ভাই? দেখো এই দুইটার ছিল অসীম দায়, অসীম দায়। ঠিক আছে, ধরো এখানে এক্সাম্পল দিল যে জনাব এক্স তার বন্ধু ওয়াইকে কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পন্ন একটা প্রতিষ্ঠানের ধরো যে সদস্য বানায়। ঠিক আছে, তাহলে এই সংগঠনটি কি ধরনের সংগঠন? তাহলে দেখো ভাইয়া এখানে বলছে কি কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন। আমরা জানি কি কোম্পানি সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য কি? এটা আইন দ্বারা সৃষ্ট, এটা ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আচরণ করতে পারে, যেটাকে বলে কি কৃত্রিম ব্যক্তি সত্তা। ঠিক আছে, এবং এর দায় কেমন? এর দায় হচ্ছে কি দায় সসীম। কি ভাইয়া দায় কেমন? দায় হচ্ছে কি সসীম মানে কি সীমিত। দ্যাট মিনস তার যতটুকু মূল্য, ধরো এখানে উদ্দীপকে বলে দিল যে জনাব ওয়াইকে বললো এ প্রতিষ্ঠানে তুমি যদি সদস্য হও তাহলে কি হবে, তুমি যতটুকু মূলধন বিনিয়োগ করবে ততটুকুই দায় বহন করতে হবে। তাহলে বলে দিল যে কি সীমিত দায়, তাই না? তাহলে এটা কি ধরনের প্রতিষ্ঠান? কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠনে আমার কতজন সদস্য থাকতে হয়? ধরো কোম্পানির আবার 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পাবলিক, তাই না? পাবলিক, আর একটা হচ্ছে কি প্রাইভেট।
ক্লিয়ার, প্রাইভেট। সো ধরো পাবলিকে, তো পাবলিকে কতজন থাকতে হয় ভাই? কতজন থাকতে হয়? পাবলিকে আর প্রাইভেটে কতজন সদস্য থাকতে হয় ভাইয়া বলো তো? ওকে, তাহলে ধরো যে কি তোমার যদি বলে, হ্যাঁ এরকম বললো যে ওয়াইকে আনলো যেখানে কি দায় সসীম, ঠিক আছে, এরপরে বলল যে এই কোম্পানি এই কোম্পানি কি করতে পারে না, অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে। যদি করতে পারে তাহলে হয়ে যাবে কি পাবলিক, যদি না পারে তাহলে কি হবে প্রাইভেট, ঠিক আছে। যদি বলা থাকে যে ওয়াই কে যে কোম্পানিতে যুক্ত করলো সেই কোম্পানির নামের শেষে পিভিটি লেখে, অথবা ওই কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, হ্যাঁ, অথবা বললো যে কোম্পানিতে মানে যে সংগঠনে অ্যাড করলো, হ্যাঁ ওই সংগঠনে হচ্ছে কি সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অথবা সর্বনিম্ন হচ্ছে কি 7 জন, অথবা বললো কি এটা হচ্ছে কি থাকে সর্বনিম্ন পরিচালক 3 জন। তাহলে আমরা কি জানি পাবলিকে পরিচালক হচ্ছে কি 3 জন, পরিচালক কতজন? 3 জন মিনিমাম, তাই না? ওকে, তাহলে ক্লিয়ার, তাহলে তুমি এটা বুঝতে পারবা। এবার আসো যে সমবায় সমিতি, সাধারণত এই দুইটা দিয়ে আসে, অংশীদারি আর যৌথ মূলধনী দিয়ে বেশি আসে, ঠিক আছে। এবার আসে সমবায় সমিতি। সমবায় সমিতি কি জিনিস ভাই? সমমনা মানুষজন একত্রিত হয়ে যখন নিজেদের সুবিধার্থে কি করে সংগঠন গড়ে তোলে, যেমন ধরো কি ধরো কৃষকরা একসাথে মিলে, হ্যাঁ, অথবা উৎপাদকরা একসাথে মিলে উৎপাদক সমবায় সমিতি, অথবা ধরো যে কি ধরো কি করলো এই কি গরিব মানুষ যারা আছে, ধরো আর কি হতে পারে, ধরো রিক্সা চালকরা মিলে একটা সমবায় সমিতি করতে পারে, হ্যাঁ এই টাইপের। তো সমমনা মানুষজন, ওকে। এই তামান্না, তোমার প্রাইভেটের এখানে 7 থেকে 50 লিখছো কেন? ভুল আছে তো? ওকে, তাহলে সমমনা মানুষজন যদি কি করে নিজেদের সুবিধার্থে সমিতি করে। এখন সমিতির অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ কি আছে, যে কেন্দ্রীয় সমবায় সমিতি, হ্যাঁ এরপরে হচ্ছে কি জাতীয় সমবায় সমিতি, হ্যাঁ সাধারণ সমবায় সমিতি, এগুলো আছে, তাই না? সো জাতীয় সমবায় সমিতি কি, যে 10টা কি হবে কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি হবে। একটা সাধারণ সমবায় সমিতিতে কি থাকবে, হ্যাঁ 20 জন ব্যক্তি সদস্য থাকবে, হ্যাঁ এই আর কি বেসিক জিনিসপত্র। সো আমার কি করতে হবে, যে এই সমবায় সমিতিগুলো একটু আমরা একবার দেখব। এরপরে কি ব্যবসায় জোট। সো ব্যবসায় জোট কারা? যে ব্যবসায়ীরা যখন হ্যাঁ একচেটিয়া ব্যবসা করার জন্য বা নিজেদের সুবিধার্থে কি করে জোট গঠন করে, হ্যাঁ একক সুবিধা আদায় করতে চায়, তখন এটাকে বলে ব্যবসায় জোট। রাষ্ট্রীয় সংগঠন কোনগুলো ভাই? যেগুলো কি হ্যাঁ, সো রাষ্ট্রীয় সংগঠন কোনগুলো ভাইয়া? ওকে, কি বলতেছে রিশা, যে সমবায় সমিতির সদস্যের সঙ্গে সর্বনিম্ন 20 জন। হ্যাঁ, এটা সাধারণত হচ্ছে কি আমাদের ওই সমবায় সমিতি, যেটা জাতীয় সমবায় সমিতি বা সরি মানে নর্মাল সাধারণ সমবায় সমিতি, এইটাকে বুঝাই থাকে আর কি, বুঝতে পারছো? 20 জন ব্যক্তি সদস্য। আর জাতীয় সমবায় সমিতিতে কি হবে, 10টা কেন্দ্রীয় সদস্য থাকতে হবে, কেন্দ্রীয় সমবায় সমিতি, বুঝছো? ওইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সদস্য। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম যে কি রাষ্ট্রীয় সংগঠন কোনগুলা, যেই সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্র দ্বারা গঠিত পরিচালিত হয়, এটাই হচ্ছে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সংগঠন কেন গড়ে ওঠে? জনকল্যাণে। কেন ভাই? জনকল্যাণে। ক্লিয়ার? কেন গড়ে ওঠে? জনকল্যাণের জন্য গড়ে ওঠে। সো যেমন কি যেমন ধরো যে কি এগুলোর কি মুনাফা অর্জন করার উদ্দেশ্য থাকে না, যেমন ধরো ওয়াসা, এরপরে কি আছে ধরো বিআরটিসি, এরপরে আর কি আছে টিসিবি, এই টাইপের যেগুলো আছে আর কি। এরপরে কি আছে মানে সরকারি প্রতিষ্ঠান যতগুলো আছে আর কি, এই মুহূর্তে এগুলো মনে পড়তেছে। হ্যাঁ, সো
এই আর কি, এগুলা দেখবা। এরপর যৌথ উদ্যোগের ব্যবসায় বেসিক্যালি এখানে হচ্ছে যৌথ উদ্যোগ বলতে তোমাদের একাডেমিক বইগুলোতে যেটা বুঝাইছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি যে ওই যে দেশি বিদেশি প্রতিষ্ঠান যদি একত্রে, মানে দেশি বিদেশিরা যদি একসাথে মিলে যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, তখন এটাকে বলে যৌথ উদ্যোগের ব্যবসায়। ঠিক আছে, আর ক্ষেত্রে বিশেষে আবার পিপিপিও তো হইতে পারে, তাই না, কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই টাইপের হইতে পারে। কিন্তু কি আমাদের একাডেমিক বইতে তোমরা যেটা পড়ছো বা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দেশি এবং বিদেশি প্রতিষ্ঠান মিলে বা দেশি বিদেশি উদ্যোগে, হ্যাঁ, দেশি ও বিদেশি মালিকানায় যদি কোনো প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, তাহলে এটা কি যৌথ উদ্যোগের ব্যবসায়। সো এইটা তুমি বুঝছো কিনা, তোমাদের সংগঠনের এখানে কোনো কোশ্চেন আছে কিনা এটা একটু বলো। ঠিক আছে, এটা একটু বলো, তোমাদের সংগঠন নিয়ে কোনো কোশ্চেন আছে? ধরো অংশীদারি বা কোম্পানি সংগঠন বা আমি বলি এখানে কিন্তু তোমার ভাই এই দুইটা নিয়ে অনেক বেশি কোশ্চেন আসে, সৃজনশীল, বুঝছো, সিকিউ আসে। কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আছে? আই গেস কোশ্চেন নাই। ওকে, আচ্ছা, সো কোশ্চেন যদি থাকে করো, আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব, আর না হয় কি করব, সামনে আগাবো। ওকে, সো এই অধ্যায় থেকে তোমার কোশ্চেন যেমন আসে, সো তোমার ধরো যে ক নাম্বারের ক্ষেত্রে বা খ নাম্বারের ক্ষেত্রে কি আসে, উৎপাদন উপকরণ কয়টি ও কি কি? উৎপাদন উপকরণ হচ্ছে যে 4টি, হ্যাঁ, শ্রম, মূলধন, হ্যাঁ, সংগঠন, ঠিক আছে, ভূমি, এগুলা ক্লিয়ার। এরপরে ধরো যে ভূমি কাকে বলে ব্যাখ্যা করো, শ্রম কাকে বলে ব্যাখ্যা করো, মূলধন কাকে বলে বা সংগঠন কাকে বলে ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, এরপরে ধরো তোমার শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায়, ওই যে এক জায়গা থেকে, হ্যাঁ, শ্রমের স্থান পরিবর্তন বা শ্রমিকের স্থান পরিবর্তন, ভূমির যোগান দাম নেই ব্যাখ্যা করো, হ্যাঁ, ভূমি অবিনশ্বর বা চিরস্থায়ী ব্যাখ্যা করো, শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল, শ্রমকে আমরা কি করতে পারি না, সংরক্ষণ করে রাখতে পারি না। ঠিক আছে, সো এগুলা কি সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। ঠিক আছে, শ্রম জীবন্ত উপাদান, যেহেতু শ্রমিক জীবন্ত, শ্রমও জীবন্ত। সো এগুলা কিন্তু তোমার কোয়েশ্চেন আসবে ভাই, তুমি এগুলা একটু ভালোভাবে দেখবা, বুঝতে পারছো? সংগঠন কিভাবে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে, অংশীদারি সংগঠন কাকে বলে, এই দেখো অংশীদারি সংগঠন কাকে বলে, সমবায় সমিতি কাকে বলে, কোম্পানি সংগঠন কাকে বলে, সংগঠন একটি সমন্বিত প্রতিষ্ঠা, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমার সাধারণত এসে থাকে। ওকে, কি সমবায় সমিতি থেকে কি কোশ্চেন আসবে? আসতে পারে, কিন্তু সাধারণত বেশি আসে অংশীদারি এবং কোম্পানি সংগঠন থেকে। সমবায় থেকেও আসতে পারে, কিন্তু সমবায় থেকে তোমার ম্যানেজমেন্টে বেশি আসে তুলনামূলক, বুঝছো? ওকে, সো তুমি গ বা ঘতে কিভাবে পাবা? ধরো উদ্দীপকে একটা সিনারিও দিবে, হ্যাঁ, যে ধরো বলবে যে জনাব করিম একজন প্রতিষ্ঠান প্রধান, হ্যাঁ, বা বলবে যে কি মহসিন পাটোয়ারি আই এডুকেশনের সিইও, উনি এই প্রতিষ্ঠানের কি করেন, সকল কিছু পরিকল্পনা, পরিচালনা, নিয়ন্ত্রণ করে থাকেন। তাহলে উনি ওকে, হ্যাঁ, উনি কি করেন, ঠিক আছে, তাহলে উনি হচ্ছে উৎপাদনের কোন উপকরণটা ব্যবহার করতেছে। সো উনি যেহেতু ভাই কি, উনি হচ্ছে যে কি আপার লেভেল, বস লেভেলের মানুষজন, সে কি করতেছে, সে শ্রমকে, এবং শ্রমের যদি আরো স্পেসিফিক বলা যে কি মানসিক শ্রমকে, উৎপাদনের কি শ্রমের কি মানসিক শ্রমকে ব্যবহার করছেন, এভাবে তুমি ব্যাখ্যা করবা আর কি। এরপরে সো উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান কোন ধরনের সংগঠন, ওই যে অংশীদারি হইতে পারে, যৌথ মূল্যায়ন হইতে পারে, সমবায় সমিতি হইতে পারে। যদি তোমার কোয়েশ্চেনে থাকে যে সমমনা মানুষজন, হ্যাঁ, সো সমমনা বা সমজাতীয়, ওই ক্ষেত্রে হয় কি সমবায় সমিতি হয়। একই ধরনের মানুষজন পারস্পরিক সুবিধার জন্য, পারস্পরিক লাভের জন্য, তখন এটা সমবায় সমিতি হয়। যদি কি থাকে, চুক্তি কথাটা উল্লেখ থাকে, তাহলে হয় অংশীদারি ব্যবসায়। যদি বলা থাকে যে সকল কিছু একজনই বহন করে, এক মালিকানা হয়। যদি বলে ওকে, যদি বলে যে কি কৃত্রিম ব্যক্তি সত্তা
অথবা কি তারা কি করে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মুনাফা কি বলে মূলধন সংগ্রহ করে, হ্যাঁ, এরপরে কি ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় আচরণ করে, ভোটাধিকার থাকে। সো এই যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে তোকে বুঝাই দিবে যে এটা যৌথ মূলধনী। ক্লিয়ার? ওকে, সো এখানে তোমার অনুধাবনে কি কি আসবে, আরো কয়েকটা স্পেসিফিক দেওয়া আছে, এগুলো একটু দেখবা। আচ্ছা, কি দিদার জয় বলতেছে ভাইয়া আমি টাইম মেনটেন করতে পারি না, 7টা দিতে পারি না। ওই ক্ষেত্রে ভাইয়া তুমি একটু শুরুর দিকে তোমার মনে হয় যে আমি ভুইরা ভুইরা লিখি, পরে শেষের দিকে লিখতে পারো না। সো তোমার শুরু থেকে কি করতে হবে, তুমি টু দা পয়েন্টে লিখবা। 3 মার্কসের জন্য 3টা প্যারা, 4 মার্কসের জন্য 4টা প্যারা, ওইটা ফিল আপ করো। একটা কোশ্চেন তোমার 1.5 পেজ লিখলে ইনাফ, মানে 3 এবং 4 এর জন্য যেগুলো আর কি, হ্যাঁ 1.5 পেজ। আমি প্রথম পৃষ্ঠাতে ক এবং খ লিখবা। এরপরে কি করবা, তোমার যে এই যে ধরো প্রথম পৃষ্ঠাতে তোমরা সৃজনশীল যারা টাইম ম্যানেজ করতে পারো না, প্রথম পৃষ্ঠায় কি করবা, হ্যাঁ ক এবং খ এক পৃষ্ঠায় গেছে। এরপরে ধরো এই পৃষ্ঠা, হ্যাঁ এই পৃষ্ঠায় কি করবা, ধরো এখানে গ শুরু করলা, গ এই পৃষ্ঠা লিখলা, হ্যাঁ এই পৃষ্ঠায় মানে সেকেন্ড পৃষ্ঠায় এসে ধরো এখানে মানে 3 ভাগের 1 ভাগে অথবা সর্বোচ্চ অর্ধেকে যাবা, 1.5 পৃষ্ঠা, ঠিক আছে। এরপর ঘতে কি করবা, ঘতে তুমি কি করবা, ঘয়ের জন্য তুমি ধরো যে এই ধরো পাশাপাশি 2টা পৃষ্ঠা না, ঘ তো ঘয়ের জন্য তুমি এটা লিখবা। তুমি চাইলে পুরোপুরি 2 পৃষ্ঠা লিখতে পারো, অথবা হচ্ছে যে কি 3 ভাগে 2 ভাগ ফিল আপ করতে পারো, বুঝতে পারছো? সো এইভাবে লিখলে আশা করি তুমি ফুল মার্কস পাবা। একটু সুন্দর করে মানে জাস্ট প্যারাগুলা লিখবা, যে 4 মার্কসের লিখলে প্রথম কথায় উত্তরটা উদ্দীপকে, জি উদ্দীপকের সাথে আমি একমত, হ্যাঁ উদ্দীপকের ব্যাপারটি হচ্ছে কি ধরো শ্রম, তো পরের প্যারায় কি লিখবা, শ্রম কাকে বলে। এর পরের প্যারায় কি লিখবা, যে উদ্দীপকে হ্যাঁ এই বৈশিষ্ট্য শ্রমের সংজ্ঞার সাথে মিলে, এই জন্য এটা শ্রম। এরপরে লিখবা যে অতএব শ্রম উদ্দীপক এবং হচ্ছে কি এটা কি শ্রম মিলাই তুমি একটা ফিনিশিং দিবা, যে অতএব শ্রম দিলে আমার প্রাতিষ্ঠানিক কি হয়, উদ্দেশ্য অর্জন হয় বা সামথিং, বা সংগঠনের মাধ্যমে আমি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে পারি, ভুংবাং দিয়ে ফিনিশিং দিবা, মানে যা চায় আর কি ওই অনুযায়ী, বুঝছো? সো এইভাবে অ্যান্সার করলে আশা করি ইয়ে করতে পারবে। এখন তুমি যদি কি করো যে একটার জন্য 5 পেজ আর একটার জন্য 1 পেজ, তাহলে তো তুমি ভাই মার্কস পাবে না। ওকে, সো এমসিকিউ আমি আজকে দেখাচ্ছি না, আগামী দিন আমি দেখাবো। সো এগুলা তোমরা এখন পড়াইছি, এখন তোমার সাথে সাথে মনে থাকবে, সো এই জন্য আমি এখন দেখাবো না। আমি কি করবো, নেক্সট ক্লাস মানে আগামী কালকে ক্লাসে হচ্ছে কি তোমাদের এমসিকিউ দেখাবো। এখন আমি যেটা দেখবো উৎপাদন ব্যবস্থাপনা, কি করবো, উৎপাদন ব্যবস্থাপনা, এটা দেখবো। ওকে, সো দেখো উৎপাদন ব্যবস্থাপনা বলতে কি বুঝায় বেসিক্যালি, উৎপাদন মানে তো বুঝতে পারতেছো, আর ব্যবস্থাপনা বলতে বেসিক্যালি বুঝাচ্ছে আমাদের উৎপাদন কার্যাবলী সবকিছু মেইনটেইন করা, বুঝছো? ওকে, উৎপাদন ব্যবস্থাপনা কি, কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তর কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, এই সামগ্রিক কাজই হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাপনা। ক্লিয়ার? সো ব্যবস্থাপনা বুঝতে পারতেছো যে কি আমি প্ল্যান করব, ওটা বাস্তবায়ন করব, যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব, এটা হচ্ছে কি নিয়ন্ত্রণ, ঠিক আছে। সো এখানে এটাই বলতেছে যে কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তর করার সকল কার্যাবলী, ঠিক আছে। একটু দেখো তোমরা 1 মিনিট। আচ্ছা, যেখানে ছিলাম, সো দেখো এটা কি হবে, যে কাঁচামালকে
পণ্যে রূপান্তর করার জন্য তোমার পরিকল্পনা প্রয়োজনীয়, হ্যাঁ, সো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সবকিছু আর কি। সো এটা হচ্ছে কি আমার উৎপাদন ব্যবস্থাপনা। সো তোমার নম্বরের কোশ্চেন আসবে কার্যাবলীর কি কি গুরুত্ব, উৎপাদন কার্যাবলীর গুরুত্ব কি কি ভাই, উৎপাদন কেন করবা, কি কি করবা, এটা তোমার ডিজাইন করা লাগে, উৎপাদনের ভিতরে কি কি ইনক্লুডে, উৎপাদন পরিকল্পনা করবা, উৎপাদনের পরিমাণ, তো তুমি কতটুকু উৎপাদন করবা, ঠিক আছে। সো এইটা আমাদের কি করা লাগবে, জানা লাগবে, ওই অনুযায়ী ডিসিশন নিতে হবে, হ্যাঁ, কার্য গবেষণা করবা কি কি লাগবে, মজুদ নিয়ন্ত্রণ, যে তুমি কতটুকু স্টকে রাখবা, কতটুকু সেল করবা, কতটুকু উৎপাদন করবা, এই সামগ্রিক ডিসিশন নেওয়া আর কি। সো এটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কাজ। সো এটা এমনি পড়লে হবে, ক্ষুধা লাগছে, ক্লাস শেষ হবে না, তুমি খেয়ে আসো বা খাবার নিয়ে বসে বসে শুনতে থাকো, ঠিক আছে। এখন তো লেখা লাগতেছে না, শোনা লাগতেছে, খাবার নিয়ে শুনতে থাকো। আর মাঝখানে তো ব্রেক দিছিলাম আমি আধা ঘন্টার, তুমি তখন কেন খাও নাই বলো। এখন তোমরা কি এক একজন এক এক সময় খাবা, আমার কি তোমাদের টাইম মেনটেন করে ছুটি দিতে হবে বলো। ওকে, সো এইটা ভাই বেসিক জিনিস, খুব বেশি কঠিন কিছু না। এবার আসো পণ্য বা দ্রব্য কি জিনিস ভাই। পণ্য তো বুঝতে পারতেছো, এটার বৈশিষ্ট্য কি হবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, হ্যাঁ, এটা জায়গা অকুপাই করবে, হ্যাঁ, যে আমার কি করবে, অভাব পূরণ করবে, উপযোগ সৃষ্টি করবে। তাহলে দেখো কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমান বা অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানের সমর্থ হয়, হ্যাঁ, তখন তাকে কি বলে, আমরা পণ্য বলে থাকি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এই যে রিসা লিখছে উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা, হ্যাঁ, নিজের মতো করে লিখতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কি জানি কয়, ওই যে আসিফ নজরুল স্যার বলছিল না, হৃদয় জয় করার মতো লিখতে হবে। সো যেন কি হয়, তোমার লেখক মানে তোমার যে টিচার খাতা দেখবে সে যেন পড়ে তার হৃদয় জয় করতে পারো, এইভাবেই সুন্দর করে লিখবা, কোনো প্যারা নেই। আমি তো জাস্ট বুঝাই দিতেছি যেন তুমি তোমার মতো করে লিখতে পারো, বা চাইলে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো পণ্যের বৈশিষ্ট্য ভাই, তোমাকে যখন পণ্য নিয়ে কোশ্চেন করবে তুমি পণ্যের ডেফিনেশনটা দিবা, পণ্যের বৈশিষ্ট্যগুলো দিবা। কি পণ্য হচ্ছে দৃশ্যমান, স্পর্শনীয়, নির্দিষ্ট সাইজ থাকবে, আকার থাকবে, স্থান অকুপায় বা ব্যবহার করবে, সংরক্ষণ করা যাবে, হ্যাঁ, স্থানান্তর করা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আর কি হবে, স্থানান্তর করা যাবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে। কি হয়, পণ্য পচনশীল হয়। পণ্য এক একটা এক এক রকমের পচনশীলতা। ধরো এটা যদি কি হয়, কাঁচা মাল হয় তখন কি হবে, এটা কি হবে, দ্রুত পচনশীল। আবার এটা যদি ম্যাটেরিয়ালস হয়, ধরো মেটাল জাতীয় কিছু হয়, ধরো ফোন বা আদার্স, হ্যাঁ, ধরো স্বর্ণের রিং অর সামথিংস, এই টাইপের কিছু হয়, তখন এটা কম পচনশীল হবে। হ্যাঁ, সো এগুলা থেকে কিন্তু তোমার খ নাম্বারের কোশ্চেন আসে যে পণ্য কি পণ্যের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, বা আরেকটা আসে হচ্ছে কি পণ্য ভার্সেস সেবা, এই দুইটা পার্থক্য লেখো। এই টাইপের খ নাম্বারের কোশ্চেন আসে, ঠিক আছে। শেষে কি পিডিএফ দেওয়া হবে? ওকে, হ্যাঁ, পিডিএফ দিব, কিন্তু কাদেরকে দিব বলছি ক্লাসের শুরুতে, আবার বলে দিচ্ছি যে যারা লাইভটা শেয়ার করবে, বন্ধুদেরকে মেনশন করবে, হ্যাঁ, শুধু তাদেরকে দিব পিডিএফটা। সো যারা এখনো লাইভ শেয়ার করো নাই, শেয়ার করে দাও। ওকে, তাহলে দেখো দৃশ্যমান মানে কি, যা দেখা যায়। সো ধরো কি, ধরো আচ্ছা, এই যে এই বাটন ফোনটা, এটা কি হচ্ছে, এটা দেখা যাচ্ছে, দৃশ্যমান, দ্যাট মিনস এটা প্রোডাক্ট। এটা কি ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, হ্যাঁ, নির্দিষ্ট আকার, এটার একটা সাইজ আছে, তাই না। সো স্থান ব্যবহার করতে হবে, ধরো আমি এটা হাতে রাখলে এখানে কিন্তু অন্য কিছু আর রাখা যাচ্ছে না, সো সংরক্ষণ করা যাবে, এটা আমি রেখে দিতে পারবো, ঠিক আছে। স্থানান্তরযোগ্য, দ্যাট মিনস এটা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারবা, নিয়ে যেতে পারবা, হ্যাঁ। এটা কি হবে, এটা হয়তো নষ্ট হবে, এটা একটু কম পচনশীল। যদি এটা শাকসবজি হইতো তাহলে এটা কি তো সহজে নষ্ট হয়ে যেত। সো সেম, জাস্ট এগুলার অপোজিটটাই হচ্ছে কি সেবা, জাস্ট অপোজিট হচ্ছে কি সেবা। সো এইটা যদি দৃশ্যমান হয়, হ্যাঁ, সেবা হচ্ছে অদৃশ্যমান। যেমন আমি তোমাকে পড়াচ্ছি, সো এখন তুমি কি বলতে পারবা যে দেলোয়ার ভাইয়ের পড়াটা দেখতে এই মোবাইলটার সাইজের, বা ধরতে পারবা? ওকে, অরপ্রাহেমি বলতেছে ভাই শেয়ার মেনশন করছে। ওকে, হ্যাঁ, ওইটাই শোনাই, তোমরা পাবা, সবাই পাবা, সমস্যা নাই, ঠিক আছে। স্পর্শনীয়, ছোঁয়া যাচ্ছে, নির্দিষ্ট আকার, সাইজ আছে, এইটা সাইজ আছে, বলতে পারবা যে ভাই এটা ধরো যে কি, ধরো তুমি বললা যে 1 বিঘা, হ্যাঁ, সো মানে
ধরো যে তুমি বলতে পারলা যে কয়েক ইঞ্চি বা কয়েক সেন্টিমিটার, বাট তুমি কি বলতে পারো যে দেলোয়ার ভাই আজকে পড়াচ্ছে এই পড়াটার সাইজটা হচ্ছে যে 12 সেন্টিমিটার 13 সেন্টিমিটার, বলতে পারবা? বলতে পারবা না। সো স্থানের ব্যবহার করতেছে না। ধরো এই যে আমি কথা বলতেছি, আমি পড়াচ্ছি, এই রুমের কি কোনো জায়গা খরচ হচ্ছে? হচ্ছে না। বা তোমার টেবিলের কি কোনো জায়গা অকুপাই করতেছে? করতেছে না। বাট এই ফোনটা তুমি টেবিলে রাখলে দেখবে টেবিলের একটা জায়গা অকুপাই করবে। সংরক্ষণ করা, সাধারণত কি যায় না, সেবাকে আমরা সংরক্ষণ করতে পারি না। এই সংরক্ষণ বলতে টাইমটাকে বোঝায়, ওই যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ধরো আজকের দিনের ক্লাসটা যদি আমি আজকে না নিই, তাহলে সারা জীবনে তুমি হয়তো অন্য দিন আমি ক্লাস নিতে পারবো, অন্য কোনো শুক্রবার বৃহস্পতিবার ক্লাস নিতে পারবো, কিন্তু আজকের এই শুক্রবার আর জীবনে ঘুরে আসবে না, আজকের এই 7:30 আসবে না, আজকের এই 10টা আসবে না, তাই না? এটাই বলছে স্থানান্তর যোগ্যতা। এটা আমাকে ধরো যে কি এই পড়াটাকে তুমি স্থানান্তর করতে পারবা। বা ধরো সাধারণত কি হয়, সার্ভিস কি করা যায় না, যে সার্ভিস দাতা বা শ্রম যে দেয় তা থেকে আলাদা করা যায় না, এটাই বলছে আর কি, বুঝছো? পচনশীল, হ্যাঁ, সংরক্ষণ করা যায় না, এই সেবাকে সংরক্ষণ করা যায় না, বুঝতে পারছো? সর্বাপেক্ষা ধ্বংসশীল বা দ্রুত ধ্বংসশীল। ওকে, মিনিটটা বলতে আচ্ছা বলতেছে মিনিট বলতে পারবে, ক্লাসের মিনিট। হ্যাঁ, এটা এখন আধুনিক যুগের কারণে অনেক কিছুই একটু চেঞ্জ হয়েছে, বাট বেসিক জিনিসগুলো আর কি এটা আর কি, বুঝছো? যেমন সংরক্ষণ করা যায় না আমরা বলি, বাট তুমি চাইলে ক্লাসের রেকর্ড থাকতেছে। বাট সংরক্ষণ বলতে এটাই বুঝাইছিল যে কি এই যে আজকের বৃহস্পতিবার রাত, এই বৃহস্পতিবার রাত কিন্তু আর জীবনে আসবে না, এটাই বুঝাইছে আর কি, সময় একটা সময় করতে হয়। সো পণ্যের শ্রেণী বিভাগ এটা একটু দেখো। সো পণ্যকে আমরা বেসিক্যালি কি করি, দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে কি ভাই ভোগ্য পণ্য, আর একটা হচ্ছে কি শিল্প পণ্য। ক্লিয়ার? একটা ভোগ্য পণ্য, একটা শিল্প পণ্য। সো ভোগ্য পণ্য কোনগুলো ভাই? যেগুলো আমরা কি ভোগ করার উদ্দেশ্যে, ব্যবহার করার উদ্দেশ্যে কি করি, কনজিউম করার উদ্দেশ্যে ব্যবহার করি। আর একটা শিল্প পণ্য যেটা কি বিক্রয় করার উদ্দেশ্যে, মুনাফা অর্জন করার উদ্দেশ্যে, হ্যাঁ, মুনাফা অর্জন করার উদ্দেশ্যে বা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি। ঠিক আছে? ওকে, সো দেখো আমরা এই পণ্যগুলাকে ধরো ভোগ্য পণ্যকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। সেটা হচ্ছে কি সুবিধা পণ্য। সুবিধা পণ্য কোনগুলো হবে? যেগুলো সুবিধাজনক স্থানে পাওয়া যায়। ঠিক আছে? ধরো প্রধান বা আবশ্যক পণ্য, এগুলা কি? এগুলো হচ্ছে কি আমাদের জীবন ধারণের জন্য সচরাচর দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন চাল ডাল, হ্যাঁ, এই টাইপের যেগুলো কনজিউমার গুডস এর মধ্যে, এগুলো হচ্ছে কি আমাদের প্রধান বা আবশ্যক পণ্য। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো রেগুলার লাগতেছে। ক্লিয়ার? আচ্ছা, পচনশীল। পচনশীল বলতে বোঝায় যে পণ্য কি হয়, পণ্য ধরো তোমার ক্যাটাগরি অনুযায়ী পচনশীল মানে ধ্বংসশীল। ধরো তোমার এটা যদি শাকসবজি হয়, সাপোজ ধরো এটা যদি শাকসবজি হয় তাহলে কি হবে, এটা দ্রুত পচবে। আর ধরো এটা যদি কোনো ম্যাটেরিয়ালস টাইপ, ধরো যে কোনো মেটাল হয়, তাহলে এটা কি হবে, ধীরে ধীরে ধ্বংস হবে। মানে এটা কি হয়, শেষ হয়, ধ্বংস হয়। পণ্য কি হয়, ধ্বংস হয়। বুঝতে পারছো? কিন্তু এটা কি ক্যাটাগরি অনুযায়ী ধ্বংসের মাত্রাটা, বুঝতে পারছো? ওকে, প্রথম পত্র পড়লে দ্বিতীয় পত্র 60% পড়া যায়। হ্যাঁ, মোটামুটি মানে এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, বুঝতে পারছো? ওকে, সো দেখো আবশ্যক পণ্য কি, চাল ডাল নুন, হ্যাঁ, নুন তেল, এই সব কিছু আর কি, বুঝছো? ওকে, এবার আসল লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য কোনগুলা ভাই? যেগুলো আমার কি ওই যে বললাম যে লাস্ট ক্লাসে যে কি কেনার কোনো প্ল্যান থাকে না, রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, টিফিন টাইমে দেখলাম ঝালমুড়ি বানাচ্ছে মামা, খেতে ইচ্ছে করলো, বা আমি কি বান্ধবীকে নিয়ে যাচ্ছি, সে ফুচকা খাইতে চাইলো, আইসক্রিম খাইতে চাইলো, এই টাইপের জিনিসগুলো যেগুলো দেখলে কিনতে ইচ্ছা করে আর কি, বুঝছো? এরপরে দেখো যে কি জরুরি পণ্য, যেগুলো কি ইমিডিয়েট প্রয়োজন হয়, যেমন প্রয়োজন হইলে তোমার আর চিন্তা করার সময় নাই এটা আসলে দামি নাকি কম দামি, এখন কিনবো না পরে কিনবো, মানে তখন লাগবে ইনস্ট্যান্ট, যেমন কি ওষুধপত্র। হ্যাঁ, অথবা তুমি কি বৃষ্টির দিনে বের হইছো, আটকায় গেছো, এখন তোমার পরীক্ষা, তোমার ছাতা লাগবেই। এখন তোমার এটা যদি 200 টাকা জিনিস 500 টাকা দিয়েও কিনা লাগে, কিনা লাগবেই। ধরো তুমি কি করছো, হ্যাঁ, লং ড্রাইভে বাইর হইছো, এখন বের হয়ে দেখো যে তোমার ধরো যে গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে, তো তখন ওই মুহূর্তে তোমার কি বাসায় তো আসতে হবে বউ বাচ্চা নিয়ে, তাই না? তো কি করতে হবে, ওই গাড়ির চাকা তখন তোমার জন্য কি
ইমার্জেন্সি গুডস বা জরুরি পণ্য। গৃহে সরবরাহিত পণ্য কোনগুলো ভাই? যেগুলো সাধারণত মানে শহর এলাকাগুলোতে বেশি প্রচলিত, মানে ঘরে বসে যে জিনিসপত্রগুলো পেতে চায়, যেমন শাকসবজি, এরপরে বলো যে দুধ, নিউজ পেপার, ডিম, এই টাইপের জিনিসগুলো কি ঘরে এসে দিয়ে যাবে, এই টাইপের প্রোডাক্টস। বুঝতে পারছো? তাহলে কি শাকসবজি, দুধ, ডিম, নিউজ পেপার, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা। ওকে, এবার আসো যে শপিং গুডস। তো শপিং গুডস এটা আমি খুব ভালোভাবে বুঝাইছি। শপিং গুডস আর হচ্ছে কি বিশিষ্ট পণ্যের ওই যে লাভ ম্যারেজ আর হচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজ, এরা আই থিঙ্ক তোমাদের আর জীবনেও ভুলার কথা না। সো শপিং পণ্য কোনগুলো ভাই? যেগুলোর জন্য আমরা দীর্ঘদিন ধরে টাকা টুকা জমাই, চিন্তা ভাবনা করি, ঠিক আছে। এবারে সেবা পণ্য কোনগুলো ভাই? হ্যাঁ, এরপরে কি করি আমরা? যাচাই বাছাই করি, ব্র্যান্ড তুলনা করি। হ্যাঁ, যে ধরো আমি কিনবো একটা এসি কিনবো, এসি কিনলে আমি কি চিন্তা করি যে ওয়ালটনের এসি কিনবো না এলজির কিনবো না কঙ্কা কিনবো না হ্যান ত্যান সমগোত্রীয় যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর সাথে তুলনা করে এরপরে কিনি, তাই না? বা তুমি একটা কি করবা, তুমি যদি জুয়েলারি কিনতে চাও, হ্যাঁ, সো তুমি দেখো যে কোনটা ভালো হয় কি, তাই না? এই আর কি। ওকে, বলতেছে আমার প্রথম পত্র বইতে নাই, আছে আছে আছে, সবগুলাতে আছে। ওকে, সো আই গেস এইটা বুঝতে পারছো। এখন দেখো এই শপিং পণ্যকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে, একটা ফ্যাশন, একটা সেবা। তো ফ্যাশন পণ্য কোনগুলো ভাই? ফ্যাশন পণ্য হচ্ছে এগুলো যেগুলো আমাদের রুচি সাধারণত চেঞ্জ হয়, আমরা এগুলা চেঞ্জ করি, হ্যাঁ, চেঞ্জ করার প্রবণতা থাকে। সেবা পণ্যগুলা এগুলা আমাদের রুচির থেকেও বা ফ্যাশনের থেকেও বেশি থাকে আমাদের কি জীবনকে সহজ করার বিষয়, যেমন ফ্রিজ, এসি, টিভি। আর এখানে কি থাকে? ধরো গহনা বা দামি ড্রেস। ধরো যে তুমি একটা কি পাখির ড্রেস কিনলা, হ্যাঁ, বা কিরণমালা ড্রেস কিনবা, কয়দিন পরে দেখবে কিরণমালা শেষ, আবার কি ওই কি শেকি শেকি শুরু হইলো, কি এই টাইপের নতুন নতুন ট্রেন্ড আসলো ওই ড্রেসের প্রতি তোমার ভালো লাগা। হ্যাঁ, তুমি একদিন হয়তো ঈদে পড়ছো বা কিছু একটাতে পড়ছো, এরপরে আর পড়ো নাই, ঠিক আছে। এইগুলা হচ্ছে কি আমার ফ্যাশন গুডস। আর যেগুলো তোমার নিয়মিত আমার ব্যবহার করা লাগে, আমি রেগুলার চেঞ্জ করি না, এসি, টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে কি আমার সেবা পণ্য। আর বিশিষ্ট পণ্য কি? এগুলো হচ্ছে কি খুবই দামি, এগুলো কি থাকে? ব্র্যান্ড লয়্যালটি থাকে, মানে তুমি ওই ব্র্যান্ডের প্রতি লয়াল, মানে তুমি যাই নাই রাখো যে এর দোষ ত্রুটি যাই নাই, তুমি একেই নিবা, সিলেক্টেড তোমার কাছে, আর কোনো অপশন তুমি রাখো না। এখানে যেমন তুমি বাছাবাছি করো, তুলনা করো, যাচাই বাছাই করো, এখানে কোনো মানে তুলনা নাই, কম্পারিজন নাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওই যে পাকিস্তানি ড্রেস, কি দুরি ফিশানের ড্রেস, ক্যাটরিনা কাইফের ড্রেস, কত ধরনের ড্রেস থাকে, এগুলো হচ্ছে কি ফ্যাশনের মধ্যে পড়ে। আর দামি ব্র্যান্ডেড জিনিস কি? ধরো রোলেক্স ঘড়ি বা বিএমডব্লিউ গাড়ি বা রোলস রয়েস, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা যেগুলা কি অনেক উচ্চ মর্গীয় বিষয়, যেটার মাধ্যমে কি নিজের একটু মানে হেডামলা মনে হয়, এই টাইপের জিনিস। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এবার দেখো অযাচিত পণ্য। সো নতুন অযাচিত পণ্য আর নিয়মিত অযাচিত পণ্য। সো অযাচিত পণ্য কোনগুলো? যে প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষজন তেমন একটা জানে না, বা জানলেও তো তেমন একটা কি কিনতে ইন্টারেস্টেড ফিল হয় না। সো নতুন অযাচিত পণ্য যেগুলো মার্কেটে নতুন আসছে, ধরো কি মোটর বা সৌরবিদ্যুৎ চালিত গাড়ি, হ্যাঁ, এরপরে ধরো যে নিয়মিত অযাচিত যেগুলো দীর্ঘদিন ধরে আছে, যেমন কাফনের কাপড় বা সমাধি পাথর বা ডিকশনারি, হ্যাঁ, জীবন বীমা, এই টাইপের জিনিসগুলো। ক্লিয়ার? সো এখান থেকে তোমার যেভাবে কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কি, ধরো বললো যে কি জনাব করিম অনেক অসুস্থ হওয়ায় তার জন্য তার কি গৃহ পরিচারিকা কি ওষুধ কিনতে গেল, ঠিক আছে। তাহলে এটা কি ধরনের পণ্য? এটা অবশ্যই জরুরি পণ্য। অথবা বলতে পারে যে জনাব করিম অনেক উচ্চবিলাসী মানুষ, তার ফ্রেন্ড সার্কেলরা অনেক মানে কি তারা অনেক কি আপার লেভেল মানুষজন, তাদের সাথে কি তার ক্লাস মেনটেন করার জন্য সে কি করতে চায়? সে একটা বিএমডব্লিউ গাড়ি কিনতে চায়, হ্যাঁ। তাহলে কি ওই যে তার হেডাম দেখাইতে চায়, দ্যাট মিনস কি এটা হচ্ছে কি আমার বিশিষ্ট পণ্য, অনেক দামি জিনিস। বুঝছো? ওকে, সো এইভাবে তোমার এক্সাম্পল দিয়ে, উদ্দীপক দিয়ে কোয়েশ্চেন আসবে। বুঝতে পারছো? ওকে,
এই শিল্পপণ্য। তো শিল্পপণ্যের ক্ষেত্রে কোনগুলা, যেগুলো আমাদের ভাই উৎপাদনের কাজে লাগে, হ্যাঁ, আমার পুনঃবিক্রয়ের কাজে লাগে, আমি হচ্ছে কি করি, মুনাফা করতে চাই, এই তো। ক্লিয়ার? একে আমান। পিডিএফ কই? আরে ভাই ক্লাস শেষ করলাম না, পিডিএফ কেমনে দিব? ওকে, তাহলে কি দেখো, মালামাল ও খুচরা যন্ত্রাংশ, এটার আন্ডারে কি কাঁচামাল বা প্রস্তুতকৃত বা আধা প্রস্তুতকৃত বা খুচরা জিনিসপাতি থাকে। মূলধন জাতীয় বলতে কি ভারী যন্ত্রপাতি, হ্যাঁ, ভারী যন্ত্রপাতি যেমন ধরো জেনারেটর থেকে শুরু করে কারখানা, এই টাইপের। ঠিক আছে? সো তোমার এখান থেকে যদি কোশ্চেন করো মূলধন জাতীয় পণ্যগুলা দিয়ে করে, যে জনাব করিম কি করছে উৎপাদনের জন্য, তার প্রতিষ্ঠানের জন্য ভারী যন্ত্রপাতি বা জেনারেটর কিনছে, তাহলে এটা কোন ধরনের পণ্য? এটা হচ্ছে শিল্পপণ্য, এবং কি শিল্পপণ্যের মূলধন জাতীয় পণ্যের মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? ওকে, সো সরবরাহ সেবা পণ্য, সো ওই যে কাঁচামাল সরবরাহ দেওয়া, হ্যাঁ, এরপর হচ্ছে কি ব্যবসায়ী সেবা, বা কি করে তোমার সহায়ক সেবা দিয়ে থাকে, আইনি সেবা, মানে ব্যবসায়ী, হ্যাঁ, ফার্মকে সেবা দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সেবা। ঠিক আছে? তো এখানে মেইনলি কোশ্চেন তোমার এই মূলধন জাতীয় পণ্য থেকে এসে থাকে, যদি আসে, সাধারণত ভোগ্যপণ্য থেকে আসে। বুঝতে পারছো? ওকে, সো সেবা কি ভাইয়া? সেবা তো বলে দিলাম একটু আগে, পণ্যের সাথে সব আলোচনা করে দিছি, এরপর সংক্ষিপ্তভাবে বলবো। সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্যমান কাজ যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষকে কি এর বিনিময়ে বিনিময় মূল্য বা অর্থ দিতে রাজি থাকে। ক্লিয়ার? এটা কি করা যায় না, মালিকানা হস্তান্তর করা যায় না। ধরো এই ফোনটা তুমি কিনে ফেললা আমার থেকে, এই ফোনের মালিক তুমি হয়ে গেলা, কিন্তু তুমি কিন্তু দেখো তুমি আমাদের ডিউ আইসিউ ব্যাচে ভর্তি হলা, টাকা দিয়ে তুমি ডিউ আইসিউ ব্যাচে কিন্তু ভর্তি হবা, হ্যাঁ, কিন্তু তুমি কি আমার নলেজটা কিনে নিয়ে যেতে পারবা? যে ধরো আমি তোমাকে ডিউ আইসিউ ব্যাচে পড়াবো, এরপরে এই পড়া আর আমি পারবো না। যেমন ধরো এই ফোনটা তোমাকে বিক্রি করে দিলা তোমার কাছে, ধরো আমি কি করলাম যে তাবাসসুম ইসলাম তৃষার কাছে এটা বিক্রি করে দিলাম, দ্যাট মিনস এই ফোনটা মালিককে তৃষা হয়ে যাবে, এই ফোন কিন্তু আমি আর পাবো না। কিন্তু আমি যদি ধরো তুমি আমাদের ডিউআইসু ব্যাচে কি করলা, এনরোল করলা, পড়লা, আমি তোমাকে পুরো বছর পড়াইলাম, হ্যাঁ, তোমাকে ঢাবিয়ানো বানাই দিলাম, এতে কি আমার পড়াকে আমি ভুলা যাব? এরকম কি হবে যে আমি আর তোমাকে কখনো পড়াইতে পারবো না? এরকমটা হবে না। সো এটাই বলছে মালিকানা হস্তান্তর হয় না। এবার দেখো যে সেবার বৈশিষ্ট্য। তো সেবার বৈশিষ্ট্য কি ভাই? অস্পর্শনীয়, ধরা যায় না, মালিকানা পরিবর্তন হয় না, সংরক্ষণ করা যায় না, অবিচ্ছিন্নতা, সেবা দাতা এবং সেবাকে আলাদা করা যায় না। ঠিক আছে? সেবা গ্রহীতা ও সেবাদাতার উপস্থিতি থাকতে হয়। ধরো আমি ক্লাস নিচ্ছি, তোমার থাকতে হবে, বা তুমি অসুস্থ, তোমারও থাকতে হবে, ডাক্তারেরও থাকতে হবে, না হলে ইনজেকশনটা দিবে কিভাবে? বা তুমি চুল কাটাবা, হ্যাঁ, তুমি নাপিতের কাছে যাবা, নাপিতেরও থাকতে হবে, তোমারও থাকতে হবে। এটাই বলছে কি সেবা গ্রহীতা ও সেবা দাতার উপস্থিতি থাকতে হবে। ক্লিয়ার? সেবার নির্দিষ্ট কোনো মান নেই। এটা হচ্ছে কি যে তোমার এক এক রকম, এক এক সময় এক এক রকম হইতে পারে। ধরো কিরকম, যে ধরো আজকে ক্লাস নিতেছি, আজকে আমার মন খুব ভালো, হ্যাঁ, ধরো আমি বাসা থেকে বের হইলাম খুব খুশি হইয়া, হ্যাঁ, ধরো আরেকদিন আমি ক্লাস নিতে আসলাম, যে বাসায় আমি ঝগড়া করে আসছি, তাহলে কি আমার মেজাজ অত্যন্ত খারাপ থাকবে। হয় আমার কি হবে, হয়তো আমি ক্লাসে ওইভাবে ভালোভাবে তোমাকে ইন ডিটেলস পড়াবো না, অথবা ধরো আমার কি হবে, ক্লাস নিতে বিরক্তি লাগবে, তোমাকে ওইভাবে ভালোভাবে ধরো তোমার কথার বা আনসার দিলাম না। ঠিক আছে? সো কি হবে, এই যে এটা নির্ভর করে মুড, সময়, এগুলোর উপর। সো সেবার কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মান থাকে না। ধরো তুমি ফোনের ক্ষেত্রে বলতে পারবা যে ভাই ফোনের ক্যামেরাটা এরকম 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 থাকবে, ফিক্সড, কিন্তু সেবার ক্ষেত্রে ফিক্স থাকবে না। ধরো যে ডাক্তার সকাল 8টা বাজে প্রথম রুগী দেখে, তখন তাকে যেভাবে ট্রিটমেন্ট দিতে পারে, তার মেজাজ কি থাকে, রিল্যাক্স থাকে, ফুরফুরা থাকে, তখন সে রিল্যাক্স হয়। কিন্তু তার যখন ছুটির সময় হয়ে গেছে, রাত 8টা বাজে, সারাদিন দেখে দেখে সে ক্লান্ত, সে লাস্ট রোগীর সাথে কিন্তু ফার্স্ট রোগীর মতো অত মনোরম কোমল সুরে কথা বলবে না। সো এটাই বলছে, সেবার কি কোনো নির্দিষ্ট মান থাকে না। ওকে, হ্যাঁ, সেবার বৈশিষ্ট্য পণ্যের বিপরীত, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, এইটা মনে রাখলেই হবে। এরপরে বিনাশশীলতা, মানে কি সেবা হচ্ছে ধ্বংসশীল, সংরক্ষণ করা যায় না। ওই যে তুমি ধরো আজকে রাতের বাসের টিকিট কাটছো, আজকে রাত বৃহস্পতিবার রাতের, হ্যাঁ, 10টার ট্রেনের টিকিট কাটছো, তুমি কি করবা, কমলাপুর থেকে যাবা, যদি তুমি আজকে ট্রেনটা মিস করো, তাহলে কিন্তু এই টিকিট তুমি আর কোনো কাজে লাগাইতে পারবে না। মানে হয়তো তোমার জীবনে অনেক বৃহস্পতিবার আসবে, কিন্তু আজকের বৃহস্পতিবার তো আর আসবে না।
এটাই বলছে যে কি এটা বিনাশশীল, এটা সংরক্ষণ করা যায় না, এটা থাকে না, এটা ধ্বংস হয়ে যায়। যদি সময়ের কাজ সময় না হয় তখন ওইটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, এর কার্যকারিতা শেষ হয়ে যায়। বুঝতে পারছো? ধরো তুমি আজকে ধরো এটা কি তোমার কলেজে ক্লাস হলো, তুমি গেলা না, তাহলে কি হবে, এই ক্লাস কিন্তু তোমার আর তুমি পাবা না। হয়তো জীবনে ওই স্যারের আরো অনেক ক্লাস পাবা, কিন্তু আজকের দিনের ক্লাসটা পাবে না। এটা আসলে ওই যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ওইটার সাথে মিল রেখেই আর কি। বুঝতে পারছো? ওকে, সেবার বৈশিষ্ট্য নিয়ে কি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? সেবার বৈশিষ্ট্য নিয়ে কোনো কোশ্চেন আছে? পণ্য বা সেবা বা যে কোনো কিছু, সেবার প্রকারভেদ, সেবাদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা মুনাফা অর্জন করতে চায় ব্যবসায়ী প্রতিষ্ঠান, আর যারা অমুনাফাভোগী প্রতিষ্ঠান ধরো এতিমখানা, মাদ্রাসা, হ্যাঁ, স্কুল কলেজ, এই টাইপের এগুলো আর কি। বুঝছো? সো আই গেস তোমাদের কোনো কোশ্চেন নাই। এবার দেখো এই কাস্টমাইজেশন নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, খ নাম্বার থেকে শুরু করে গ গ ঘ সব জায়গায় কোশ্চেন। কাস্টমাইজেশন মানে কি? ক্রেতা কেন্দ্রিকতা মানে কি? ক্রেতার উপর ফোকাস করা। ওই যে আমরা বলি ভোক্তায় রাজা, ওই জিনিসটাই। মানে কি? ক্রেতার চাহিদা অনুসারে, ক্রেতার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে, ক্রেতার পছন্দ অনুসারে তার পণ্য, সেবা, অভিজ্ঞতা, সার্ভিস যাই বলি দেওয়াকে কি বলে? কাস্টমাইজেশন বলে। তো বলছে কি দেখো, বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বা বাংলায় একে বলে ক্রেতা কেন্দ্রিকতা। ক্রেতা কেন্দ্রিকতা এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকেই প্রাধান্য দেয়। সাধারণত অটোমোবাইল, বড় বড় যন্ত্রপাতি, উড়োজাহাজ, মানে যেগুলো অনেক হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকার ইনভেস্টমেন্টের প্রোডাক্ট থাকে, এগুলোর ক্ষেত্রে ধরো তুমি একটা কি বলবো, তুমি একটা ট্রাক অর্ডার করবা বা 10টা ট্রাক, বা তুমি প্লেন কিনবা, জাহাজ কিনবা, ওই ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন দিয়ে তাদের থেকে বানিয়ে নিতে পারো। বা ওই যে তুমি বিল্ডিং যখন বানাও কি করো, তুমি ওই ইঞ্জিনিয়ারদেরকে বা যারা কনস্ট্রাকশন করে দেয় তাদেরকে তুমি ডিজাইন দিবা, ওই ডিজাইন অনুসারে ওরা করে দিবে। সো এটাই হচ্ছে কি কাস্টমাইজেশন। এটা দিয়ে কি সিকিউ আসবে? হ্যাঁ। অবসায়ন কি? অবসায়ন মানে সমাপ্তি, বিলুপ্তি, শেষ, ফিনিশড। ঠিক আছে? আসমাউল, বুঝছো? ওকে, পণ্য, সেবা এগুলা দিয়ে সৃজনশীল আসবে। কাস্টমাইজেশন দিয়ে খ গ ঘ মানে সৃজনশীল যে কোনো কিছু আসতে পারে। ঠিক আছে? তাহলে দেখো, এটা আই গেস তোমরা বুঝতে পারছো। কাস্টমাইজেশন নিয়ে কোশ্চেন আসবে কোথাও না কোথাও। বর্তমান উৎপাদন ব্যবস্থা ক্রেতা কেন্দ্রিক, দেখো এটাও কিন্তু ওই কাস্টমাইজেশন। ক্রেতা কেন্দ্রিক মানে কি? কাস্টমাইজেশন। সো কি বিশেষ কোনো ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করাকে কি কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। ক্রেতাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে তাদের প্রয়োজন মেটানোকে কাস্টমাইজেশন। ভাই এটা পুরোপুরি সঠিক হয় না, বুঝছো? রিসা বা রাইসা বা যাই হোক তোমার নাম, ভাইয়া তুমি ওই সংজ্ঞাটা ফলো না করার থেকে তুমি এই সংজ্ঞাটা ফলো করো। হ্যাঁ, এইটা বেশি মানে উপযুক্ত। বুঝতে পারছো? অথবা তুমি আমি যেটা বললাম যে কি ক্রেতার ব্যক্তিগত পছন্দ, চাহিদা, হ্যাঁ, এবং অর্ডার অনুযায়ী তাদেরকে কি করা, অনুযায়ী বা অনুসারে তাদেরকে কি প্রোডাক্ট সাপ্লাই দেওয়া, উৎপাদন করা, ওইটাকে কি বলে? কাস্টমাইজেশন বলে। ঠিক আছে? ওকে, সো ক ক্ষয়ের জন্য কি কি আসতে পারে? উৎপাদন ব্যবস্থাপনা কি, পণ্য সেবা কি, বৈশিষ্ট্য সহ ব্যাখ্যা করো। পার্থক্য দিয়েও আসে। ঠিক আছে? ওকে, সুবিধাজনক পণ্য কি, সেবা পণ্য কি, সেবা অবিচ্ছেদ্য। ঠিক আছে? এরপরে বিপণন পণ্য কি, কাস্টমাইজেশন কি, শিল্প পণ্য ক্রয়ের উদ্দেশ্য কি, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে। সো এটা তোমরা একটু ভালোভাবে পড়বে এই জিনিসগুলা। ঠিক আছে? যদিও আমি পড়াই দিছি শিল্প পণ্য ক্রয় কেন করে, পুনরায় উৎপাদনের জন্য, পুনরায় বিক্রয়ের জন্য, মুনাফা অর্জনের জন্য, এই জন্য কি শিল্প পণ্য ক্রয় করে। কাস্টমাইজেশন তো জানো, বিপণন পণ্য বা শপিং পণ্য একই কথা। বুঝছো?
গহরের জন্য কি উদ্দীপকের কাজটি সেবা নাকি পণ্য? হ্যাঁ, এইটা আসে উল্লিখিত ব্যবসায়ীটি কোন খাতের অন্তর্ভুক্ত, উদ্দীপক উল্লিখিত পণ্যগুলো কোন ধরনের ভোগ্য পণ্য। সো এই টাইপের কোশ্চেন আসবে। ক্লিয়ার? সো এখানে এমসিকিউ আছে কিছু, এগুলো তোমরা এমনিতে প্র্যাকটিস করবা, কালকে প্র্যাকটিস করাই দিব, কোনো সমস্যা নাই। সো পণ্য ডিজাইন আমি আজকে কি, হ্যাঁ এই যে কি পুষ্পিতারটা ঠিক আছে, ক্রেতা ফরমাইশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করে কাস্টমাইজেশন বলে, ঠিক আছে। ওকে রিশা, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, ওর ডেফিনেশনটা সুন্দর, ঠিক আছে, এটা সুন্দর আছে। ওকে আচ্ছা, আমি কি এটা কি আজকে পড়াবো নাকি কালকের ক্লাসে দেখাবো বলো? পণ্য ডিজাইন, হ্যাঁ পণ্য ডিজাইন এবং বাকি যে পার্ট আছে এটা কি আমি আজকে দেখাবো নাকি কালকে দেখাবো, এটা বলো। আমি কি আজকে শেষ করে দেব নাকি আগামী কালকে তোমাদের এটা দেখাবো বলো বলো। এবং অবশ্যই ভাইয়া তোমরা সবাই প্রেজেন্ট থাকবা। কালকে কিন্তু আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, এমসিকিউ পারলে সিকিউ সলভ করার চেষ্টা করব কিছু। ওকে, তাহলে কি আজকে এই পর্যন্তই থাক। আগামীকাল অবশ্যই সন্ধ্যা 7:30টায়, ঠিক আছে, টাইমলি তোমরা প্রেজেন্ট থাকবা, আমিও চলে আসবো ইনশাল্লাহ। তো ওই পর্যন্ত তোমরা কি করো, ভালো থাকো, সুস্থ থাকো নাকি? ওকে, আচ্ছা কেউ কেউ বলতেছে আজকে পড়ান, কেউ কেউ বলতেছে কালকে পড়ান, ওরে আমি তো কনফিউজড হয়ে যাইতেছি। আচ্ছা পণ্য ডিজাইনটা দেখাই দিই, তাহলে কালকে হচ্ছে যে লাস্ট চ্যাপ্টার যেটা থাকবে ওইটা দেখাই দিব, তাহলে কালকে প্র্যাকটিস করতে সহজ হবে, ঠিক আছে। আমি পণ্য ডিজাইনটা দেখাই দিই। পণ্য ডিজাইনটা হচ্ছে কি তুলনামূলক একটু সহজ আছে, জাস্ট ওই ডিজাইনের যে ক্যাটাগরি এগুলা দেখলেই হবে, হ্যাঁ খুব বেশি জটিলতা এখানে নাই। কিছু এমসিকিউ ধারণা দিতেন, ওরে এমসিকিউ তো ধারণা দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে এখানে এভাবে আসবে। আচ্ছা পণ্য ডিজাইনটা আমি দেখাই দেই, পণ্য ডিজাইনটা দেখাই দেই, কালকে হচ্ছে যে লাস্ট চ্যাপ্টারটা দেখাবো। ওকে পণ্য ডিজাইনটা দেখাই দিই। আচ্ছা পণ্য ডিজাইন তো কি জিনিস বুঝতে পারতেছো, যে উৎপাদিতব্য পণ্যের আকার। উৎপাদিতব্য মানে কি, উৎপাদন যেটা এখনো হয় নাই হবে, ঠিক আছে, উৎপাদন যেটা হয় নাই হবে, মানে উৎপাদনযোগ্য বা উৎপাদনের জন্য রেডি। উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি কি পূর্বেই ঠিক করা, উৎপাদনের পূর্বেই ঠিক করাকে আপনার শরীর ভালো থাকলে আজকে দেখেন, হ্যাঁ আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের দোয়াই, তোমরা বেশি বেশি দোয়া করবা তাহলে হবে, ঠিক আছে। তাহলে কি উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান, হ্যাঁ উৎপাদনের পূর্বেই ঠিক করাকে কি বলে, পণ্যের ডিজাইন বা নকশাকরণ বলে। ক্লিয়ার? ওকে, সো দেখো পণ্য ডিজাইনের কি কি গুরুত্ব, এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে কি তুমি দেখলে পারবা। এরপর আমি একটু বলি আকর্ষণ সৃষ্টি করে আমরা কেন পণ্য ডিজাইন করি, যে কোনো কিছু ডিজাইন কেন করি, আমরা খাতায় যে ডিজাইন করি কেন করি, যেন টিচার একটু আকর্ষিত হয়, যেন নাম্বার একটু বাড়ায় দেয়, তাই না। সো পণ্য ডিজাইন করা হয় কি আকর্ষণ সৃষ্টি করার জন্য, উৎপাদন ব্যয় কমানোর জন্য। সো আমাদের দেখবা যে উৎপাদন ডিজাইন নামে একটা ক্যাটাগরি আছে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার আধুনিক পদ্ধতি ব্যবহার করা, উৎপাদন ব্যয় কমানো, অপচয় কমানো, ঠিক আছে, উপযোগ অ্যাড করা, মানে বাড়তি কি করা, ভ্যালু অ্যাড করা, হ্যাঁ বাড়তি সুবিধা অ্যাড করা, ঠিক আছে, সহজে যেন এটা বহনযোগ্য হয়, কোয়ালিটি যেন বৃদ্ধি পায়, হ্যাঁ নতুন পণ্য নিয়ে আসা। এরপর হচ্ছে কি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, মানে কি তুমি যখন খরচ কমাবা দ্যাট মিনস কি প্রোডাক্টের মূল্যও কমে যাবে, তাই না। দ্যাট মিনস মূল্য কমলে কি হবে, তোমার কেনার ক্ষমতা বাড়বে। ইমেজ সৃষ্টি, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হওয়া, বাজার সম্প্রসারণ, মানে কি তোমার প্রোডাক্ট যদি ভালো হয় আরো বেশি বেশি কাস্টমাররা কিনবে, হ্যাঁ প্রতিযোগিতা মোকাবেলা, কম্পিটিটরদের থেকে ভালো প্রোডাক্ট যেন তুমি দিতে পারো, ঠিক আছে। এরপরে কি জীবনযাত্রার মান উন্নয়ন, তোমার জীবনকে সহজ করে দেওয়া। ক্লিয়ার? ওকে, এগুলো সিম্পল জিনিস, এগুলো বুঝবা। এবার দেখো এখান থেকে বেশ সিকিউ আসে, কি আসে, সিকিউ। এই চ্যাপ্টারের দুইটা পয়েন্ট, এক হচ্ছে যে কি এই পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর, আর একটা হচ্ছে পণ্য ডিজাইনের প্রকারভেদ। এই দুইটা জিনিস পড়লে তোমার এই চ্যাপ্টার পুরোটা ক্লিয়ার। তো
তো দেখো পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর, তোমার এখান থেকে এমসিকিউ আসবে যে পণ্য ডিজাইনের স্তর কয়টি? 5টি। কয়টি? 5টি। প্রথম স্তর কোনটি? আমি এমসিকিউ এর কথা বলতেছি, পরে সিকিউ এর কথা বলতেছি। উদ্যোগ গ্রহণ স্তর। শেষ স্তর কোনটি? চূড়ান্ত উৎপাদন। ক্লিয়ার? এরপরে আসবে যে নিচের কোনটি পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর। তো এখান থেকে যে কোনো একটা দিতে পারে, উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, উৎপাদন সামর্থ্য, পরীক্ষামূলক উৎপাদন, চূড়ান্ত উৎপাদন। ঠিক আছে? এখন দেখো এবার খ নাম্বারের ক্ষেত্রে আসবে। খ, প্রথমে কি বললাম? এমসিকিউ। এবার ক বা খ। খ তো বলবে উদ্যোগ গ্রহণ স্তর কি ব্যাখ্যা করো, ধারণা উন্নয়ন কি ব্যাখ্যা করো, উৎপাদনের সামর্থ্য কি ব্যাখ্যা করো, পরীক্ষামূলক উৎপাদন ব্যাখ্যা করো, চূড়ান্ত উৎপাদন বা বাণিজ্যিকীকরণ। ক্লিয়ার? ওকে, তাহলে এবার গেল কি ক খ এর ক্ষেত্রে। এবার আসো গ ঘ এর ক্ষেত্রে কি আসবে, মানে সৃজনশীলে। এবার আসো যে বলবে যে ধরো জনাব এক্স, জনাব এক্স, হ্যাঁ, উনি কি নতুন পণ্য ডিজাইনের জন্য, কি ভাই, ডিজাইনের জন্য কি করতেছে? ভোক্তা চাহিদা ও তথ্য সংরক্ষণ করতেছে। কি তথ্য সংগ্রহ করতেছে ধরো, এটা যদি উদ্দীপক থাকে এখানে, তাহলে তোমার কোশ্চেন করবে যে তাহলে জনাব এক্স, হ্যাঁ, পণ্য ডিজাইনের কোন স্তরে আছে। ঠিক আছে? এবার একটু তোমরা আনসার করো, তো কোন স্তরে আছে? তোমরা কি জানো বা তোমরা কি পড়ছো এটা? একটু বলো যে পণ্য ডিজাইনের কোন স্তরে আছে। উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, উৎপাদন সামর্থ্য, পরীক্ষামূলক উৎপাদন, চূড়ান্ত উৎপাদন। দেখো তোমরা একটু বলো তো এটা কি হবে। ওকে, উমা আনসার করছে 1, বাকিরা বলো কি হবে। একটু দ্রুত আনসার করে ভাইয়া, তোমরা দ্রুত রেসপন্স করলে আমি দ্রুত শেষ করাইতে পারবো, না হয় আসলে শেষ করানো সম্ভব হবে না। আচ্ছা, আমি বলছো পরীক্ষামূলক উৎপাদন। হ্যাঁ, তোমার যেটাই মনে হয় সেটাই বলো ভাইয়া, যেটাই মনে হয় সেটাই বলো। কারণ কি, তোমাদের ভুল না হলে তুমি কিন্তু সঠিকটা বুঝতে পারবে না বা তোমার মনে থাকবে না। ওকে, ঋষা বলছে উদ্যোগ গ্রহণ, বাকিরা বলো। আচ্ছা, তোমাদের লেট হইতেছে, এত সময় নেওয়া যাবে না। তো দেখো এখানে কি বলছে, ভোক্তার চাহিদা বা ভোক্তা থেকে তথ্য সংগ্রহ করতেছে, তাই না? ওকে, সো প্রথম যে স্তরটা উদ্যোগ গ্রহণ, এই স্তরটা কি জিনিস? এটা হচ্ছে তার ব্যক্তিগত ইন্টারনাল বিষয়, সে নিজে নিজে ডিসিশন নেবে যে সে হচ্ছে কি কোন একটা বিষয় নিয়ে কাজ করবে কি করবে না। সে প্রোডাক্ট নিয়ে ধরো সে একটা সিদ্ধান্ত নিল, সে কি ধরো ডিইউ অ্যাডমিশন ব্যাচ নিয়ে কাজ করবে। ক্লিয়ার? কি করবে? ডিইউ অ্যাডমিশন ব্যাচ নিয়ে কাজ করবে। এটা কি ধরো আমি সিদ্ধান্ত নিলাম, এখন সিদ্ধান্ত নেওয়ার পরে এখন আমার কাজ কি? আমি যে ডিইউ অ্যাডমিশন ব্যাচ নিয়ে কাজ করব, সো এই ডিইউ অ্যাডমিশন ব্যাচের জন্য হচ্ছে যে তোমরা কি চাও, স্টুডেন্টরা কি চায়, এইটা আমার জানতে হবে। সো আমার এই ডিইউ অ্যাডমিশন নিয়ে বা ডিইউ অ্যাডমিশন ব্যাচ নিয়ে আমার ইনফরমেশন লাগবে, গ্যাদার করতে হবে। ঠিক আছে? তো কি করব, আমি তোমাদের থেকে গুগল ফর্ম দিয়ে হয়তো জিজ্ঞেস করব বা বলবো যে কমেন্ট করো তোমরা কি কি সার্ভিস চাও, হ্যাঁ, আমরা যা দিচ্ছি তা হবে কিনা, বা বিভিন্নভাবে। অথবা আগে যারা এই ডিইউ অ্যাডমিশন ব্যাচ নিয়ে আসছে আমার আগে, তারা কি দিচ্ছে এটা দেখবো, হ্যাঁ, বা যারা আগে ডিইউ অ্যাডমিশনে পড়ে চান্স পাইছে তারা কি কি চাইতো, এগুলা জানবো। দ্যাট মিনস কি, এটা হচ্ছে কি ভাইয়া, আমি ওই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা শুরু করব। তাহলে এটা কি হবে? ধারণা উন্নয়নের স্তর। দ্যাট মিনস যে স্তরে কাস্টমারদের চাহিদা, হ্যাঁ, তাদের হচ্ছে কি ইনফরমেশন, এরপরে হচ্ছে কি তাদের থেকে হচ্ছে যে কোনো ভাবে তথ্য সংগ্রহ করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে কি ধারণা উন্নয়নের স্তর। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে?
ধারণা উন্নয়ন স্তর। তাহলে জনাব এক্স বা জনাব করিম পণ্য উন্নয়নের কোন স্তরে আছে? ধারণা উন্নয়ন স্তর। এবার দেখো উৎপাদনের সামর্থ্য। এবার বলতে পারে যে জনাব করিম বা জনাব এক্স, হ্যাঁ, কাস্টমারদের থেকে তথ্য সংগ্রহের পরে উনি কি করতে চান? একটি পণ্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। সো ওই পণ্য উৎপাদনের জন্য ওনার ক্যাপাবিলিটি মানে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি আছে কিনা, সক্ষমতা আছে কিনা তা যাচাই বাছাই করছেন। তাহলে উনি কোন স্টেজে আছেন? যদি তোমার প্রতিষ্ঠানের সক্ষমতা, হ্যাঁ, যাচাই বাছাই পর্যায়ে থাকে, তাহলে এটা কি হবে? উৎপাদনের সামর্থ্য যাচাই বাছাই। ওকে, এই যে মোহাম্মদ শিহাব বলছে যে ভোক্তার রুচি, বাজার গবেষণা, হ্যাঁ, এইসব হচ্ছে কি, এটা হবে কি, এসব হচ্ছে কি ইনফরমেশন গ্যাদার করা বা কালেক্ট করা, এটা হচ্ছে ধারণা উন্নয়ন। ক্লিয়ার? আর উৎপাদন সামর্থ্য কি? আমি যেই ধরো কাস্টমাররা, ধরো তোমরা চাইলা যে তোমাদেরকে আমরা লেকচার শিট ফ্রি দিচ্ছি, তোমরা যাচ্ছ যে তোমাদেরকে বইও ফ্রিতে দেই, তোমাদের বাসায় গিয়ে খাওয়াই দিয়ে আসি, তোমাদেরকে বাসায় গিয়ে মানে অনলাইন কোর্স কিন্তু বাসায় গিয়ে যেন পড়াই দিয়ে আসি, মানে অনেক কিছু চাইলা। এখন যে এইটা কি আদৌ আমাদের দ্বারা সম্ভব কিনা, এইটা যাচাই বাছাই করাই হচ্ছে কি উৎপাদন সামর্থ্য। মানে তোমরা তো অনেক কিছুই চাইবা, তোমরা তো চাইবা যে বাসায় গিয়ে যেন তোমাদের প্রত্যেককে ধরে ধরে খাওয়াই দিয়ে আসি পড়াটা, তাই না? সো যখন তোমার প্রাতিষ্ঠানিক সামর্থ্য যাচাই বাছাইয়ের বিষয় আসবে, তখন এটা হবে উৎপাদন সামর্থ্য। এবার আসো, এবার কি তুমি সামর্থ্য দেখলা, এখন তুমি কি করবা? যে অল্প পরিমাণে, ধরো বললো যে জনাব করিম কি করলো? বাজার যাচাই করার জন্য অল্প পরিমাণে কিছু পণ্য উৎপাদন করে কি করলো? নমুনা বিতরণ করলো। তাহলে কি হবে? যদি তুমি পরীক্ষা করার জন্য, কাস্টমার যাচাই করার জন্য অল্প পরিমাণে উৎপাদন করো, এটাকে বলে পরীক্ষামূলক উৎপাদন। আর ফাইনালি যখন তুমি কি করবা? যে ব্যবসায়িকভাবে, বাণিজ্যিকভাবে উৎপাদন করবা, তখন সেটাকে বলে কি? যে চূড়ান্ত উৎপাদন। ক্লিয়ার? ওকে, পণ্যের চাহিদা নির্দেশক, বর্তমান সামর্থ্য ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারছো, তুমি যখন বাণিজ্যিকভাবে বা ব্যবসায়িকভাবে উৎপাদন করবে, সেটা হচ্ছে কি আমার কি চূড়ান্ত উৎপাদন। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার কোশ্চেন এইভাবে আসবে যে জনাব করিম পণ্য ডিজাইনের কোন স্তরে আছে। ঠিক আছে, এভাবে আসবে। এমসিকিউতে আসতে পারে, তোমার সিকিউতে আসতে পারে, যে কোনো ভাবে। এই অধ্যায় থেকে দুইটা সিকিউ আসলে এক আসবে এটা দিয়ে, আর একটা আসবে পণ্যের প্রকারভেদ মানে ডিজাইনের প্রকারভেদ দিয়ে। ক্লিয়ার? ওকে, সো আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে? ওকে, পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি কি বিবেচনায় নিতে হয়? ক্রেতাদের চাহিদা, তারা কি চায় না চায়। এরপরে কি অপারেশন মানে কি? মানে কাজ করার সুবিধা আর কি, যে তুমি এমন ডিজাইন করলা যেটা আসলে তোমার ওই যন্ত্রপাতি নাই, তুমি কাজ করতে পারবা না। হ্যাঁ, কার্যকারিতা দেখতে হবে। ডিজাইন দেখতে খুবই চমৎকার কিন্তু কার্যকর না, তাও হবে না। খরচও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি এমন ডিজাইন করলা, এমন খরচ যে তোমার কাস্টমাররা কিনতে পারবে না, তাহলেও হবে না। তোমার পদ্ধতি, যন্ত্রপাতি অ্যাভেলেবেল আছে কিনা এটাও দেখতে হবে। হ্যাঁ, স্টাইল পরিবর্তন হয়, মানুষের রুচি পরিবর্তন হয়, এটাও তোমার মাথায় রাখতে হবে। এই সব কিছু এগুলো তুমি এমনি পড়লে বুঝবে, এটা ব্যাখ্যা করার কিছু নাই। এবার আসো পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। ওকে, দেখো ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। সো দেখো, ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ বা কার্যক্রম। তাহলে যে ডিজাইনের মাধ্যমে আমার পণ্যের কার্যকারিতা বৃদ্ধি পাবে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। কি হবে? যে ডিজাইনের মাধ্যমে আমার পণ্যের কার্যকারিতা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে কি ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। যেমন ধরো কি বলছে তোমাদের বইতে একটা এক্সাম্পল আছে, যে কি নরমাল কয়েল আর হচ্ছে কি মশা মারার বুস্টার কয়েল। ঠিক আছে, সো নরমাল কয়েলে কি হইতো? যে তুমি কয়েল ধরাইতা, মশা এক কোণা দিয়ে হয়তো মরতো, আর তুমি হুক্কুর হুক্কুর কাশতা। কিন্তু এখন বুস্টার কয়েলে কি হবে? তুমি সুইচ অন করে দিবা, পুরা রুমে ধরো যে ওই ফ্রাগ্রেন্স ছড়ায় যাবে, মশা অটোমেটিক প্রতিটা কোণায় কোণায় মারা যাবে। দ্যাট মিনস কার্যকারিতা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এরকম আরো অনেক এক্সাম্পল হইতে পারে। ঠিক আছে, এবার আসো রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। তো রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন এটা কি? জাস্ট হচ্ছে কি তুমি আকার আকৃতি পরিবর্তন করলা, হ্যাঁ, সাইজ বা শেপে রঙে পরিবর্তন করলা,
হ্যাঁ, কিন্তু কার্যকারিতার কোনো পরিবর্তন হইল না, জাস্ট দেখতে সুন্দর হইল। ঠিক আছে, ওই যে যেমন কি ধরো মানুষজন, হ্যাঁ ধরো মেয়েরা যখন মেকআপ করে ব্যাপারটা কি হয়, তার কিন্তু তার আচার ব্যবহার, হ্যাঁ তার মানসিকতা সব কিন্তু আগেরটাই রইলো, কিন্তু মেকআপের কারণে হয়তো একটু দেখতে সুন্দর লাগে। বা ধরো ছেলেরা যখন শেভ টেভ করে বা চুল টুল কাটে, হ্যাঁ একটু স্মার্ট হয়, মানে দেখতে সে হয়তো একটু সুন্দর হয়, কিন্তু তার কার্যকারিতা কি আগের গুলাই, তার মানসিকতা তার আচার ব্যবহার কি আগেরটা রয়ে যায় না। এইটাকে আমরা বলতে পারি কি রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলা যায়, মানে দেখতে হয়তো একটু ভালো লাগতেছে কিন্তু কাজ কাম আগেরটাই। সো এটা যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, তুমি ধরো যে ওই যে সাবানের ক্ষেত্রে বা হচ্ছে কি হ্যাঁ ওই যে ও একটা বলছে মোবাইল ফোনের ক্ষেত্রে যে নোকিয়া 500 ভার্সেস স্যামসাং আলট্রা, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। সো কার্যকারিতা বৃদ্ধি পাইছে, ওই যে আইফোন 6 আর আইফোন ধরো যে 16, হ্যাঁ সো এই আর কি। তো এখন ধরো যেটা বলতেছে নান্দনিক ডিজাইন কি হইলো, তুমি সাবানের যে কার্যকারিতা, ধরো লাক্স কি করতেছে, যে লাক্স ধরো কোনোটা গোলাপের কালার, কোনোটা লেবুর গ্রান, কোনোটা হ্যাঁ আর কি শাপলার গ্রান দিল, কিন্তু কার্যকারিতা যেটা আমার যে সেম রইলো, দ্যাট মিনস কি এটা নান্দনিক ডিজাইন, বিভিন্ন কালার নিয়ে আসলো, ঠিক আছে, বিভিন্ন সাইজ নিয়ে আসলো। ধরো লাক্সের কি হয়, ওই যে মিনি প্যাক নিয়ে আসছে, লাক্স সাধারণত কি হয় একটু বড় হয়, ধরো একটা 100 টাকা 150 টাকা দাম, কিন্তু সবাই ওইটা কিনতে পারে না। সো অনেকে আছে যে ব্যাচেলার থাকে বা কোথাও ট্যুরে যাবে, ছোট সাবান দরকার, সে 10 টাকারটা কিনলো মিনি প্যাক বা 15 টাকারটা, তাহলে কি হইলো, জিনিস কিন্তু একই, জাস্ট সাইজ চেঞ্জ হইলো। এটা কি, এটাই হচ্ছে কি নান্দনিক ডিজাইন, হ্যাঁ কালার চেঞ্জ হইলো, এটা হচ্ছে কি নান্দনিক ডিজাইন, মানের পরিবর্তন হবে না। এবার আসো উৎপাদন বা কারিগরি ডিজাইন। সো উৎপাদন বা কারিগরি ডিজাইন কি, তোমার ডিজাইনে, হ্যাঁ তোমার কার্যক্রমে কি করবা, তুমি আধুনিক যন্ত্রপাতি কলা কৌশলের ব্যবহার করবা, ফলে যেটা হবে সেটা হচ্ছে কি তোমার অপচয় কমবে, তোমার খরচ কমবে। তাহলে এই উৎপাদন বা কারিগরি ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে কি আধুনিক, মানে মেন হচ্ছে আধুনিক কলা কৌশল ব্যবহার করা, কলা কৌশল ব্যবহার করে কি করে, অপচয় ও ব্যয় হ্রাস করে, ঠিক আছে। তাহলে তোমার উদ্দীপক আসতে পারে জনাব করিম, হ্যাঁ জনাব করিম হচ্ছে এমন একটি ডিজাইন কি করে, উনি এমন একটি ডিজাইন নিয়ে কাজ করছেন যার ফলে কি করবে, উৎপাদনের বা পণ্যের কি করবে, অপচয় হ্রাস পাবে এবং ব্যয় কমে যাবে, ব্যয় হ্রাস পাবে। তাহলে যদি ব্যয় হ্রাসের কথা থাকে বা আধুনিক যন্ত্রপাতির কথা থাকে, আধুনিক কলা কৌশলের কথা থাকে, তাহলে এইটা হবে ভাইয়া উৎপাদন বা কারিগরি ডিজাইন। ক্লিয়ার? এই বাচ্চারা ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা, সোজা বাংলায় বলো। এবার আসো প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইনের কাজ কি, এইটা অনেকটা রুচিসম্মতর মতোই, কিন্তু রুচিসম্মত আমরা যেটা দেখছি, হ্যাঁ এখানে কি করে ক্রেত আকর্ষণ, এখানে কি আকর্ষণ করা মেইন ধান্দা থাকে, তাই না, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনে আকর্ষণীয়তা। কিন্তু আমরা রুচিসম্মততে দেখছি কি হয় বলতো, রুচিসম্মততে আকর্ষণ করার জন্য তোমার সাইজ চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে, হ্যাঁ এরপরে ধরো যে আরো অনেক কিছু চেঞ্জ হইতে পারে। ক্লিয়ার? হ্যাঁ আরেকটা জিনিস, এর আর প্যাকিং এ কি হবে, শুধু মোড়ক চেঞ্জ হবে, মোড়ক কি হবে, এখানে শুধু জাস্ট কাভার চেঞ্জ হবে, কাভার। ওকে, তাহলে তুমি জাস্ট সবগুলোর ক্ষেত্রে মেইন কথাগুলো মনে রাখো। ক্রিয়াগততে কি হবে, কার্যকারিতা বৃদ্ধি পাবে, কার্যকারিতা যদি বৃদ্ধি পায়, হ্যাঁ তাহলে হবে কি ক্রিয়াগত। রুচিসম্মততে কি হবে, তোমার আকর্ষণ করার জন্য যদি তোমার সাইজ চেঞ্জ হয়, রং চেঞ্জ হয়, আর কাজ যদি একই থাকে। আর উৎপাদন বা কারিগরিতে কি হবে, আধুনিক কলা কৌশল বা কম্পিউটার ব্যবহার, বলতে পারে জনাব করিম হ্যাঁ পণ্য ডিজাইনের জন্য কম্পিউটার ব্যবহার করতেছে, কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করতেছে, দ্যাট মিন্স আধুনিক কলা কৌশলকে বোঝাচ্ছে। তাহলে এটা হবে কি উৎপাদন বা কারিগরি ডিজাইন। অপচয় বা ব্যয় হ্রাস যদি কথা থাকে, তাহলে হবে কি উৎপাদন বা কারিগরি ডিজাইন। আর যদি বলে যে মোড়ক চেঞ্জ করে কি করে ক্রেতা আকর্ষণ করতে, এটা সাধারণত বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে করা হয়। হ্যাঁ এখানে কি হবে, যে এখানে জাস্ট কাভার চেঞ্জ হবে। সো এই প্যাকিং ডিজাইনের অন্যতম উদ্দেশ্য কি, ওই আকর্ষণ করা ক্রেতাদেরকে। আর একটা উদ্দেশ্য হচ্ছে কি পণ্য মানে
মোড়ক করার আমরা ওই যে পড়ছিলাম না, মোড়ক করানোর উদ্দেশ্য কি থাকে? এক হচ্ছে কি করা, পণ্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা, আরেক উদ্দেশ্য হচ্ছে কি প্রচারণা, প্রমোশন। তো এটার মাধ্যমে কি হয়, ক্রেতা আকর্ষণ হয়। যেমন ধরো যে কি নতুন প্যাকেটে চকলেট আসলো, বা চিপস নতুন মোড়কে আসলো, চুইংগাম নতুন মোড়কে আসলো, বা নতুন কাভারে আসলো, একই জিনিস। ঠিক আছে, ওকে। সো এই চারটার ডিফারেন্স বুঝছো কিনা? এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে পারবা কিনা বলো তো? এখনো কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে বলো, আমি চেঞ্জ করে এখান থেকে চলে গেলে কিন্তু পরে কোশ্চেন করলে ব্যাপারটা একটু অন্যরকম দেখায়, আবার ব্যাকে আসা। কি ঋষা বলছে মোরগ হলো প্যাকিং ডিজাইন? ওমা, মোরগ কেমনে প্যাকিং ডিজাইন হয়? ও মোরগ মনে হয় বানান ভুল লিখছে। ভাইয়া আপনারা কি ইসলামের ইতিহাস ক্লাস নেবেন? ভাইয়া এ ব্যাপারে আমি জানি না, পেজে নক দাও। ঠিক আছে, আমি আর্টসের ব্যাপারটা বলতে পারতেছি না। তোমাদের পেজে তো ক্লাস রুটিন হয়তো আপলোড করা আছে, ওইটা দেখার কথা, ওইটা দেখো। ওকে, সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। কারো কোনো কোয়েশ্চেন নাই? যা বুঝি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আই গেস কোয়েশ্চেন নাই। সো এখানে এই যে ক্রিয়াগত ডিজাইন, ব্যবহারিক ডিজাইন, আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে কি এখানে ব্যাখ্যা করা। এটা তুমি পড়ে নিলে হবে, বাকিটা যা বলছি তাই আছে আর কি। এই যে দেখো রুচিসম্মত কি হবে এক্ষেত্রে, মানকে গুরুত্ব না দিয়ে শুধু ক্রেতার আকর্ষণীয় করার জন্য কি হবে এক্ষেত্রে, পণ্যের রং, স্টাইল, বাহ্যিক ডিজাইন মানে আকার আকৃতি পরিবর্তন করবে। বুঝতে পারছো? উৎপাদন ডিজাইনে কি করবে? উৎপাদন ডিজাইনে দেখো এই যে নতুন উন্নত কলা কৌশল ব্যবহার করবে। এর মূল উদ্দেশ্য দেখো, মূল উদ্দেশ্য হচ্ছে কি অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এই যে উৎপাদনশীলতা বৃদ্ধি, যদি বলে এই ডিজাইনের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চায় তাহলে কি হবে, এটা আমার উৎপাদন ডিজাইন বা কারিগরি ডিজাইন হয়ে যাবে। ব্যয় হ্রাস করা, ভাই উদ্দীপক থেকে পড়লে সমস্যা হয়? আমি তো বলেই দিলাম উদ্দীপকে এইভাবেই থাকবে। হ্যাঁ, যে জনাব করিম কি করতে চায়, যে ভাই জাস্ট এগুলো থেকে শিখে আসবে। হ্যাঁ, এই চ্যাপ্টারে এই চারটা থেকে আর হচ্ছে কি ওই যে উৎপাদনের স্তর বা পর্যায় এখান থেকে আসবে। মডিউলার ডিজাইন কি? হ্যাঁ বলতেছি, মডিউলার ডিজাইন এটা তো ক নাম্বার, মানে 1 নাম্বারের প্রশ্ন। মডিউলার ডিজাইন মানে কি? মডিউলার ডিজাইন মানে এমন ডিজাইন যেখানে প্রত্যেকটা পার্টকে, একটা পণ্যের পার্টকে বা অংশকে কি করা যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যাবে এবং প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা কি করা যাবে, ডিজাইন করা যাবে। বুঝতে পারছো? মডিউলার ডিজাইন দিয়ে এইটাই আসে যে মডিউলার ডিজাইন কাকে বলে। ক নাম্বারের প্রশ্ন, মডিউলার ডিজাইন কি? যেমন কি একটা পণ্যের ডিজাইনকে বা প্রত্যেকটা পার্টকে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে প্রত্যেকটা পার্টকে কি করতে পারে, আলাদা আলাদা করতে পারে, তখন এটাকে বলে মডিউলার ডিজাইন। ক্লিয়ার? সো প্যাকিং ডিজাইন, এই যে দেখো পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং পরিবর্তন করাকে কি বলে, প্যাকিং ডিজাইন বলে। এই যে দেখো এই ধরনের পণ্যে কি করা হয়, যে ডিজাইনই থাক না কেন এর মূল উদ্দেশ্য থাকে হচ্ছে কি ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা, এই যে বাচ্চা বাচ্চা পোলাদেরকে খুশি রাখা আর কি। বুঝছো? ওকে, পেজ অনলাইন। আচ্ছা, তোমরা এটা আপডেট ক্লাস থাকলে তো তোমরা আপডেট পাবাই। আগামীকাল ক্লাস থাকলে হয়তো সকালবেলা বা দুপুরবেলা আপডেট পেয়ে যাবা। সো পেজের সাথে কানেক্টেড থাকো। পণ্য ডিজাইনের সুবিধা কি? আকর্ষণ সৃষ্টি, উৎপাদন ব্যয় হ্রাস, এগুলো তো জানোই। উপযোগ সংযোগ, প্রতিযোগিতা মোকাবেলা, এগুলো সিম্পল জিনিস, আর বোঝানোর কিছু নাই এখান থেকে। উত্তম পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি কি মাথায় রাখতে হবে? হ্যাঁ, ক্রয় ক্ষমতা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হচ্ছে ক্ষুদ্র হালকা হইতে হবে, বহনযোগ্য হইতে হবে, এই আর কি। আচ্ছা, ন্যানো টেকনোলজি হলো মডিউলার ডিজাইন। এখন এইটাকে তুমি এইভাবে লিখতে পারবে না, এইভাবে লিখলে তোমাকে মার্কস দিবে না। তোমাকে ওইভাবে লিখতে হবে যে কি একটা পণ্যের ডিজাইনের ক্ষেত্রে যেন কি একটা পণ্যকে প্রত্যেকটা পণ্যের মানে একটা পণ্যের প্রত্যেকটা পার্টসকে যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আলাদা করা যায়, বা আলাদা করার যে প্রযুক্তি এটাকে বা ডিজাইন, এটাকে মডিউলার ডিজাইন বলে। ন্যানো টেকনোলজি বললে তো স্যারের মাথায় তো ঘুরবে কি রে, ন্যানো টেকনোলজি আবার কি জিনিস, তাই না? তোমাকে তো এটা জানতে চাই না।
ধরো যে তোমাকে বললো সেবা কি, তুমি যদি বলো ইংরেজিটা বলো যে সার্ভিসকে সেবা বলে, তো এটা কি হইলো? হইলো না। মডিউলার ডিজাইন, ন্যানো টেকনোলজি, এটা তো ধরো যে আলাদা আরেকটা টার্ম নিয়ে আসছো, তোমার কাছে ডেফিনেশন চাইছে, বুঝছো? তো বাংলাদেশে ডিজাইনের ক্ষেত্রে কি কি সমস্যা? ওই যে চাহিদা পরিবর্তন হবে, এই যে দেখো কি হবে, ক্রেতা আচরণ নিরূপণের সমস্যা, আমাদের রুচি বারবার চেঞ্জ হইতে থাকে। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা প্যারা নাই, তুমি তোমার মতো বলো শিহাব, বলো বলো, সমস্যা নাই। এটাই তো, তোমার থেকে হয়তো আরো অনেক অনেক কিছু জানবে। হ্যাঁ, প্রয়োজনীয় প্রযুক্তির অভাব, যে আমরা ভালো কাজ করব বা কোনো কিছু একটা করতে চাই, প্রযুক্তি নাই। হ্যাঁ, মূলধনের অভাব, টাকা পয়সা নাই, উৎপাদন ক্ষমতা নাই। হ্যাঁ, এরপরে চাহিদা পরিবর্তন হয়, বারবার রুচি চেঞ্জ হয়। এরপরে কি হয়, ক্রেতাদের রুচি ও ফ্যাশনের পরিবর্তন, এই যে এটা বললাম, প্রশিক্ষণের ব্যবস্থা নাই, টাকা নাই, অনেক কিছুই সমস্যা। পণ্যের মূল্য বৃদ্ধি, নকল হয়ে যায় যে কোনো কিছু, তুমি অনেক কষ্ট করে গবেষণা করে কিছু একটা বানাইলে, এরপরে দেখলা যে তোমার এটা কপি হয়ে গেল। এই আর কি। সো এখান থেকে এমসিকিউ আজকে আর তো এমসিকিউ করাবো না তোমাদের, কি আগামীকালকে একবারে এমসিকিউ করাই দিব। সো তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা আছে, এটা একটু বড় চ্যাপ্টার, ঠিক আছে? এটা একটু বড় চ্যাপ্টার, এটা আমি আজকে পড়াবো না, এটা হচ্ছে কি আগামীকাল কয়টায়? সন্ধ্যা 7:30টায়, 7:30টায় পড়াবো। ওকে, ক্ষুদ্র ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করাকে মডিউলার বলে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো তোমাদের কি আজকে সারাদিনের পড়া থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে করো, আর না হয় আগামীকাল আজকে পড়ো, পড়ে আবার কোয়েশ্চেন জমায় কালকে কইরো। আর আমি হচ্ছে পিডিএফটা আপলোড দিয়ে দিতেছি, ঠিক আছে? পিডিএফটা আপলোড দিয়ে দিতেছি কমার্স পেজে, ঠিক আছে? এডুকেশন কমার্স পেজে আমি একটু পিডিএফটা দেওয়ার ব্যবস্থা করতেছি। একটু সময় দিও, তোমরা আবার পেজে মেসেজ দেওয়া শুরু করো না, কারণ আমি ক্লাস শেষ করব, একটু গিয়ে বসবো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোমাদের ক্লাস নিতেছি, এরপর আপলোড দিব, আপলোড হইতেও সময় লাগে। সো আগামীকাল তোমরা প্রেজেন্ট থাকবা সবাই, বন্ধু বান্ধব নিয়ে, ঠিক আছে? ওকে, আশা করি তোমাদের মার্কেটিংয়ে তোমরা যেন ভালো করতে পারো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার ইভেন আমি যেভাবে পড়াচ্ছি, আশা করি তোমার মানে এইচএসসি তো হচ্ছে, অ্যাডমিশনের সময় চলে আসতে, অ্যাডমিশনও ধরো তুমি আমার কাছে না পড়লেও, ধরো আমার কাছে পড়তে হবে ব্যাপারটা এমন না, তুমি যেখানে পড়ো আমি মনে করি তোমার বেসিকে এটা কাজে লাগবে, ঠিক আছে? আমি ইন ডিটেলস পড়াই দিচ্ছি, বলে দিচ্ছি যে অ্যাডমিশনে এখান থেকে আসে, এইচএসসিতে এমসিকিউতে এভাবে আসবে, অনুধাবনে এভাবে আসবে, সিকিউতে এভাবে আসবে। আমার মনে হয় যে এভাবে এত ডিটেলসে ওইভাবে ধরে ধরে কেউ বলে না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ তোমার জন্য চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, আর তোমার হচ্ছে পরিশ্রমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো কটলার বাহিনীরা, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ, টাটা।